ভ্যাম্পায়ার নয়, অবশেষে মানুষের প্রতি আকৃষ্ট হলে তুমি। ঐশ্বর্য চিন্তিত হয়ে বলল। জানি না আমি কি হয়েছে আমার। এলিনা কিছু একটা ভাবল, ভেবে প্রশস্ত হেসে ঐশ্বর্যকে চেপে ধরে বলল। রোগে বাসা বেঁধেছ প্রিন্সেস। প্রিন্সেস ঐশ্বর্যর মনে প্রেম রোগের বাসা বেঁধেছে। দেরি না করে বলে দাও তাকে, যত দ্রুত পারক হোক না সে মানুষ, তবে আমি তাকে দেখতে চাই। আমাদের প্রিন্সেসকে কাবু করেছে বলে কথা। ঐশ্বর্য চকিতে তাকালো এবার। এসব কি শুনছে সে? অবশেষে সে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। এলিনার এমন কথাবার্তা শুনে কান এবং মাথা গরম হচ্ছে তার। মৃদু কেঁপে উঠল সে। নিজের এমন পরিবর্তন দেখে সে নিজেই চমকে উঠল। সে কি লজ্জা পাচ্ছে? লজ্জা নামক অনুভূতি কবে থেকে তার কাছে হানা দিল? সে কি না লজ্জা পাচ্ছে? আমাদের প্রিন্সেস একটা সাধারণ মানুষের প্রেম পড়েছে। আজ জীবনে প্রথম ওর চোখ মুখ লজ্জায় আবরণ দেখেছি আমি নিজে দেখেছি ও কতটা পরিমাণ একটা সাধারণ মানুষের প্রেমে মত্ত হয়ে পড়েছে। বেশ শান্ত কণ্ঠে কথাগুলো বলে মাধুর্যের দিকে দৃষ্টিপাত করল এলিনা। মাধুর্য উদ্ভ্রান্তের মতো তাকিয়ে রইল এলিনার দিকে, যেন এলিনা ভুলভাল কিছু বলে যাচ্ছে যা কোনোদিনই সম্ভব না। তারপর খানিকটা মেকি হেসে বলল। আই থিঙ্ক অতিরিক্ত দৌড়াদৌড়ি করে তোমার মাথায় একেবারে সমস্যা হয়ে গেছে এলিনা। কি বলছো তুমি? ঐশ্বর্য আর প্রেমে পড়া? ইটস নট পসিবল। ইট ইজ পসিবল কুইন। আমি যা বলছি সব সজ্ঞানে বলছি। বিলিভ মি, প্রিন্সেস নিজে আমাকে ওর মনে কি লুকিয়েছিল সবটা বলেছে। ওর যেই চোখে হিংস্রতা ছাড়া কিছু ছিল না, সেই চোখে এসব বলার সময় আমি আকুলতা দেখেছি, কাউকে পাওয়ার আকুলতা। আমি এতটা ভুল দেখব না, শুনবো না। এবার এলিনার কথাগুলো আর ভুল বলে দূরে ঠেলে দিতে পারছে না মাধুর্য। বাকরুদ্ধ হয়ে একদিকে চেয়ে থাকলো সে। তখনই এলিনা আবারও বলল। তাছাড়া আমি তো প্রিন্সেসকে বলেই দিয়েছি নিজের মনের কথা বলে দিতে। জানি না ভুল করেছি নাকি ঠিক, এর জন্য আমি দুঃখিত। মাথা নত করে ফেলে এলিনা। তৎক্ষণাৎ মাধুর্য বলে ওঠে। দুঃখিত কেন বলছো? তুমি যা বলেছো খুব একটা ভুল বলনি। আমাদের ভ্যাম্পায়ার জগৎ যতটাই শক্তিশালী আর পাওয়ারফুল হোক না কেন, আমরা ভুলে যেতে পারি না শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ওদের কাছে আমরা তুচ্ছ। তাই ঐশ্বর্য যদি কোনো মানুষকে ভালোবেসেও ফেলে তাহলে এটা খুবই ভালো কথা। কিন্তু সমস্যাটা কি জানো? ঐশ্বর্য যাকে ভালোবাসবে তাকে ওকে ভালোবাসতে হবে, তাও ঐশ্বর্যের সত্যিটা জেনে ভালোবাসতে হবে। আর ঐশ্বর্য ভ্যাম্পায়ার, তার ওপর ওর মাঝে শয়তানি সত্তা বিরাজমান। এসব জেনে কে ওকে আপন করে নিতে চাইবে বলো তো? এমন কেউ আছে কি? মনে তো হয় না। এলিনা এবার নীরব। সত্যি কি এমন কোনো মানুষ আদেও আছে যে প্রিন্সেসের সত্যিটা জেনে ভালোবাসবে? মাধুর্য আবারও ধীর গলায় বলে। যাই হোক, সকাল হলো বলে তুমি রেস্ট নাও। এলিনা মাধুর্যের কথার জবাবে মুচকি হাসি দিয়ে চলে যায়। মাধুর্য ঠায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরে প্রবেশ করে দরজা আটকে দেয়। এলোমেলো পায়ে এগিয়ে গিয়ে বেডে বসে পড়ে সে। আনমনে কিছু একটা ভাবতে ঠান্ডা শিরশিরে অনুভূত হয় তার কোমরে। হালকা কেঁপে ওঠে, পিছু ফিরে তাকায় সে। কড়া কণ্ঠে বলে। কি সমস্যা? এত বছর হয়ে গেল তবুও আপনি বদলাবেন না? অসভ্যতা করেই যাবেন বলে ঠিক করে রেখেছেন নাকি? অনুভব ঘুম ঘুম চোখে একবার তাকায় মাধুর্যের দিকে। মাধুর্যের চোখে মুখে রেগে গিয়ে রক্তিম আভাটা আস্ত ঝাঁসির রানী লাগে। বেশ ভালো লাগে অনুভবের। আবারও চোখ বুজে মাধুর্যের কোমর জড়িয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে। অবভিয়াসলি বিয়ে করার বেশ কয়েকটা বেনিফিট আছে, তার মধ্যে সবথেকে বড় বেনিফিট এটা, যতই অসভ্যতা করি না কেন সেটা নিয়ে বউ কারো কাছে বিচার দিতে পারবে না। ওই আমাকে কয়েকটা গালি দিয়েই চুপ। আমার এমন অত্যাচার সারা জীবন হজম করতে হবে? আপনি আপনি একটা অসহ্যকর লোক, অত্যাচারী। দাঁতে দাঁত চেপে ছটফটিয়ে বলল মাধুর্য। অনুভবের কোনো ভাবান্তর দেখা গেল না। এতগুলো বছরে কতবার এই কথা বলেছ বলো তো? এসব কথা কে গায়ে মাখে? বাবা হয়েছে যেমন তার মেয়েটাও তেমন হয়েছে। এক রোখা জেদি আর প্রচণ্ড রকম বেয়াদব। দুটোকে ধরে ধোলাই দিতে পারলে খুশি হতাম। এবার চোখ মেলে তাকালো অনুভব আর বলল। আমাকে যা বলার বলো। আমার মেয়েকে টানছো কেন? কি এমন করেছে সে? সব সময় ও যাই করুক না কেন তোমার তো কিছু মনেই হবে না। হয় না,
কারণ ও যা করেছে সব আমার কারণে করেছে। এতে তো আমার মেয়ের দোষ দিতে পারি না। মাধুর্য এবার অনুভবের পানে তাকায়। অনুভবের হাসিটা মিলিয়ে গেছে। মাধুর্য বুঝতে পারে অনুভবের মনে কোথাও একটা অপরাধবোধ কাজ করে। তাই সে অনুভবের হাত ধরে বলে, এটা ভাগ্য, কারো দোষ নয়। কিন্তু কিন্তু মাধুর্য হাফ ছেড়ে সব কথা অনুভবকে খুলে বলে। অতঃপর চিন্তিত হয়ে পড়ে। অনুভব সব শুনে হঠাৎ করে শব্দ করে হেসে উঠতেই হকচকিয়ে ওঠে মাধুর্য। আরে পাগল হয়ে গেলেন নাকি? এভাবে হাসছেন কেন? তুমি আমাদের মেয়ের জন্য চিন্তা করছো? সিরিয়াসলি? আমার তো ওই ছেলেটার জন্য চিন্তা হচ্ছে। বেচারা যদি ভালোই রাজি হয় তাহলে ভালো, নয়তো গেল। আফটার অল মেয়েটা তো আমার। সো ইমপ্রেস করার টেকনিক সে খুব ভালো করে জানে। যেভাবে আমি তোমার মতো জগরুটে মেয়েকে ইমপ্রেস করেছিলাম, ঠিক সেভাবেই আমার মেয়েও আমার জামাইকে ইমপ্রেস করবে। মাধুর্যকে ঝগড়ুটে বলায় চোখ গরম করে তাকায় অনুভবের পানে। অনুভব মুচকে হাসতে থাকে। আজও কমেনি তাদের ভালোবাসা। ব্রেকিং নিউজ, শিল্পপতি আজিম শাইনের একমাত্র ছেলে কৌশিক শাইনের ভয়াবহ মৃত্যু তার নিজ বাংলোতে। বাংলার ঘরের এক বাথরুমের বাথট্যাবে পড়ে থাকতে দেখা গেছে তার রক্তশূন্য লাশ। দুটো চোখ যেন কোনো ধারালো কিছু দিয়ে আঁকড়ে ফেলা হয়েছে। গলা এবং ঘাড়ে রয়েছে আঁচড়ানোর দাগ, যেন কোনো ভয়ঙ্কর কোনো প্রাণী আক্রমণ করেছিল তাকে। এই মৃত্যুর পেছনে রয়েছে অনেক বড় রহস্য। কিভাবে হলো এত নৃশংস মৃত্যু তা এখনও অজানা। গাড়ির মধ্যে নিউজে খবরটা শুনতে গাড়ি ব্রেক করলো প্রেম। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার ঠান্ডার মাঝে। মস্তিষ্ক শূন্য লাগছে। বিড়বিড় করে আন্দাজে বলে ওঠে, কি জানি কোন মেয়ে তার প্রতিশোধ নিয়েছে। কম মেয়ের সাথে তো অশ্লীলতা করেনি, কোনো মেয়ে হবে। এসব বলে নিজ মনকে সায় দিয়ে গাড়ি স্টার্ট দিতেই তার গাড়ির জানালায় টোকা পড়ল। জানালার কাঁচ খুলতেই একটা মহিলাকে নজরে পড়ল তার। গায়ে চাদর দিয়ে মোড়ানো, ঠকঠক করে কাঁপছে মহিলাটি। চোখ মুখও চাদর দিয়ে ঢেকে রেখেছেন। প্রেম ভুরুকুচকে বলল, ইয়েস। আমাকে একটু সামনের হসপিটালে পৌঁছে দেবেন? আসলে আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে আর আমি কোনো গাড়ি পাচ্ছি না। আপনি আমাকে একটু পৌঁছে দেবেন? প্রেম তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। কণ্ঠস্বরটা চেনা তবে ভারী, কোথায় যেন শুনেছে। মেলাতে গিয়েও পারছে না, এখন বলতেও পারছে না অন্য গাড়ি দেখে নিতে, কারণ এমন শক্ত মনের মানুষ নয় সে। আবার পৌঁছে দিতেও মন সায় দিচ্ছে না। কি করবে বুঝতে পারছে না। মানা করে দেওয়া আগেই তার মুখে হঠাৎ স্প্রে করে বসে মহিলাটি। সঙ্গে সঙ্গে মাথা ঘুরে আসে তার। চোখ খুলে রাখতে পারে না। চারিদিকে অন্ধকার ছেয়ে যায়, আচ্ছন্ন হয়ে পড়ে গভীরভাবে। হালকা একটু নড়ে ওঠে প্রেম। হাত নাড়াতে চেয়েও পারে না। চোখ বুজে এই বিরক্তি প্রকাশ করে সে। চোখ খুলতে চায়, অনেক কষ্টে চোখ মেলতে সক্ষম হয়। চোখ মেলে তাকাতেই আশপাশটা স্পষ্ট হয়ে ওঠে। আশপাশে অন্ধকার, শুধু মাথার উপরে জ্বলছে একটা লাইট, তাও টিম টিম করছে। মাথাটা ভার হয়েছে প্রেমের। মাথায় হাত দিতে চাইতেই যখন অসফল হয় তখন নিজের হাতের দিকে তাকায় সে। বাকরুদ্ধ না হয়ে পারে না প্রেম। তাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। চোখ মুখ কুঁচকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে সে। মনে পড়ে তার মহিলাটার কথা। সে কে ছিল আর কেনই বা এমন করলো তার সাথে? রেগেমেগে চিৎকার করে বলে ওঠে, এটা কি হচ্ছে আমার সাথে? কে করছে আমার সাথে এসব? সামনে এসো, দেখে নেব আমি। জাস্ট আমার সামনে এসো। প্রেমের কানে ভেসে আসে কারো এগিয়ে আসার শব্দ। তার সামনে এসে দাঁড়ায় এক চেনা পরিচিত মানুষ। পরনে আধুনিক পোশাক এবং বেশ স্টাইলে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে চিনতে একটুও ভুল হয় না তার। বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছে অস্ফুট স্বরে বলে ওঠে, তুমি তুমি এসব করেছো? ঐশ্বর্য আরও এগিয়ে আসে প্রেমের দিকে। হাঁটু গেড়ে বসে প্রেমের চোখের দিকে তাকিয়ে অসহায় সুরে বলে, কি করব বলুন? আমি আপনাকে এতই জ্বালিয়েছি যে আই এম শিওর আপনি কোনো দিন আমার সামনাসামনি আসলেও কোনো কথা না শুনে অন্যদিকে হাঁটা শুরু করবেন, পারলে পালিয়ে যাবেন। তাই আমাকে এই কাজটা করতে হলো, সরি। হাউ ডেয়ার ইউ! আমার সঙ্গে এই কাজটা করার সাহস কোথা থেকে পেলে তুমি? আমি আপনাকে ভালোবাসি মিস্টার আনস্মাইলিং। হতবিহ্বল হয়ে তাকিয়ে রয়েছে প্রেম। মুখে কোনো শব্দ আসছে না বলার মতো। মনে হচ্ছে কোনো জালের মধ্যে জড়িয়ে গেছে সে। মাথাটা ভন ভন করছে।
তবে অপরদিকে উত্তরের জন্য অস্থির হয়ে উঠল ঐশ্বর্য। অধৈর্য হয়ে বলল, উফ, আপনি একটা উত্তর দিতে এত সময় লাগান? আই লাভ ইউ টু, হেট ইউ, কিল ইউ, কিছু তো একটা বলুন। আমার এত ধৈর্য শক্তি নেই। এটা হয়তো ইতিহাসে প্রথমবার ঘটছে যে একটা ছেলেকে একটা মেয়ে কিডন্যাপ করে প্রপোজ করছে। মেয়েটার দম আছে বলতে হবে। তবে এই মুহূর্তে ভীষণ রাগ লাগছে তার। এটা কেমন সভ্যতা! রাগে গা জ্বলছে তার। রাগে কাঁপতে কাঁপতে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো সে। এমন চেষ্টা দেখে ঐশ্বর্যের মনে হলো প্রেমের হাতে বেশি চাপ পড়ছে। এভাবে সে কী করে উত্তর দেবে? দ্রুত হাতে বাড়িয়ে ঝড়ের গতিতে খুলে দিল হাতের বাঁধন, সঙ্গে পায়ের বাঁধন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো প্রেম। এমন অসভ্যতা তার মোটেও পছন্দ হয়নি। প্রেম এমনি বেশ শান্ত মানুষ হলেও রাগলে ভয়ানক রূপ ধারণ করে তার। এক হাত মুঠো করে ডান হাত তুলে ঐশ্বর্যকে কষিয়ে থাপ্পড় মারতে নেয় প্রেম। সেটা দেখে প্রথমবার মাথা নুয়ে চোখ বন্ধ করে ফেলে ঐশ্বর্য। চোখ মুখ কাচুমাচু করে তাকাতেই বেশ কিছুক্ষণ কেটে যাবার পর যখন কোনো আঘাত তার গালে লাগলো না, তখন পিটপিট করে নিজের বড় ও সুদীর্ঘ আঁখি খুলল সে। প্রেম রাগে অন্যদিকে তাকিয়ে ফুঁসছে। ঐশ্বর্য পলকহীন চোখে তাকিয়ে রইল। আচমকা হেসে দিয়ে বলল, আরে বাহ, আপনাকে রাখলেও কত কিউট লাগে। গালগুলো লাল লাল স্ট্রবেরি হয়ে গেছে, আর তাকানোর স্টাইলটাও জাস্ট ফিদা হয়ে যাবে। যাক, আপনার গম্ভীর মুখ ছাড়াও অন্য কোনো রিয়াকশন দিতে পারেন, সেটা অন্তত বুঝতে পারলাম। কটমট করে তাকালো প্রেম। একে তো রাগে সারা শরীর রিরি করছে, তার উপর এই রাগের মাঝে মেয়েটার এমন কথাবার্তা কেমন লাগবে? সে রাগবে না হাসবে তা বুঝতে পারছে না। নিজের রাগটাকে বজায় রাখার চেষ্টা করে বলল, মেয়েদের গায়ে হাত তুলি না আমি, তাই তুমিও বেঁচে গেলে। বাট নিজের লিমিট ক্রস করবে না। তুমি হতে পারো বেপরোয়া মেয়ে, নিজের ইচ্ছে মতো চলতেই পারো, বাট তোমার এই ইচ্ছে আমার উপর খাটাবে না। তোমার আর আমার মিট হয়েছেই বা কয়বার? তুমি এর মধ্যে করে ফেললে আমাকে ভালোবাসো। ভালোবাসা শব্দটার মানে বোঝো তুমি? শুধু লাফিয়ে ভালোবাসি বললেই ভালোবাসা যায় না। যেই নেশা, যেই কৌতূহল শুধু কিছুক্ষণের, সেটা ভালোবাসা বলে না। কত বয়স তোমার? এই বয়সে যা হয় মানে ওইসব অ্যাট্রাকশন সেসবই হয়েছে। ভালো করে বলছি, এইসব বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলো, নয়তো ঝেড়ে ফেলতে না পারলে আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। ভালোবাসার সঙ্গে বয়সের কি সম্পর্ক? ভালোবাসতে বয়স লাগে? যদি তাই হতো, এতদিনে এই আগুনে পুড়িয়ে রাখা এই কঠিন হৃদয়ে কত কেউ আসতো আর যেত, কিন্তু সেটা তো হয়নি। আপনি এসছেন আর মরুভূমির মতো হৃদয়ে বৃষ্টির বর্ষণ হয়ে এসছেন। এটা ভালোবাসা নয়। না নয়, এটা তোমার ভুল ধারণা। এবার কিছুটা রাগ লাগে ঐশ্বর্যের। বড় বড় শ্বাস ফেলে যখন রাগটা দমাতে পারল না, তৎক্ষণাৎ প্রেমের শার্টের কলার দিয়ে নিজের সর্বশক্তি দিতে নিজের দিকে টানতেই প্রেম টাল সামলাতে না পেরে ঐশ্বর্যের সাথে ধাক্কা খেল খানিকটা। চক্ষু চড়ক গাছ হলো প্রেমের। মেয়েটার সাহস দিনের পর দিন বেড়েই চলছে। ঐশ্বর্য চিৎকার করে বলে, এটা ভালোবাসা কেন নয় বলুন, কেন? হোয়াই? প্রেম প্রথমে নিজের শার্টের কলার টান দিয়ে ছাড়িয়ে নেয়। ইউ ম্যাড গার্ল, তোমার মতো মেয়ের মনে ভালোবাসা জন্মাতে পারে না। তুমি স্বাভাবিক মস্তিষ্কেরই নও। যদি হতে তাহলে আমাকে এভাবে আনতে না, আর এত পাগলামি করতে না। আমাকে রেহাই দাও প্লিজ। ফার্দার যদি তোমাকে আমার সামনে দেখেছি, খুব খারাপ হয়ে যাবে। সেদিন নিজেকে কন্ট্রোল রাখবো না। ভালো চাইলে আমার সামনে আসবে না। প্রেম আশেপাশে তাকিয়ে দরজা খুঁজে নিল। হনহনিয়ে ছুটে গেল সেদিকে। দরজা খোলা পেল। দ্রুত বের হলো সেখান থেকে। ঐশ্বর্য শুধু ঠায় দাঁড়িয়ে প্রেমকে দেখে গেল। সে চাইলে আটকাতে পারত তাকে, কিন্তু কেন যেন মন চাইল না আটকাতে। কি হবে আটকিয়ে? বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘাড় বাঁকিয়ে তাচ্ছিল্য ভঙ্গিতে বললেন, কি ভাবছেন মিস্টার আনস্মাইলিং? আপনি চাইলেই আর চলে গেলেন? আমি যেতে দিলাম বলেই যেতে পারলেন, নয়তো আপনার সাধ্যও নেই আমার জাল থেকে বের হওয়ার। আজকে ছাড় দিলাম, কিন্তু ঘুরে ফিরে হয় আমি আপনার কাছে যাব, নয়তো আপনি আমার কাছে আসবেন। আমিও দেখব পরের বার আপনি আমাকে সামনে পেলে ঠিক কি করেন। জানতে চাই আপনার হাতের চর মিষ্টি নাকি ঝাল। বলেই জোরে সোরে হেসে ওঠে ঐশ্বর্য। আমাদের কোয়েনকে খুঁজে বের করতে হবে যত দ্রুত সম্ভব, নয়তো এই রাজ্য ছন্নতারা হয়ে যাবে। রোজি, তুমি এই রাজ্যর বর্তমানে সব থেকে শক্তিশালী ডেভিল। এখন তোমার হাতে তোমার উপলব্ধি, তোমার জ্ঞান ধারা। তুমি আমাদের ডেভিল
কুইনকে খুঁজে বের করো। ডেভিল কিংডমের এরিক কথাটা বলল। রোজি অসহায় চোখে তাকালো। তারপর লাল চোখ জোড়াতে পরিণত হলো তার চোখ। ভয়ানক হাসি দিল সে। কাজটা আমি কেন করব? এর বদলে আমি কি পাবো? এটা আমাদের রাজ্যের ব্যাপার। আমাদের শয়তানি সত্য বাঁচিয়ে রাখতে হলে আমাদের ডেভিল কুইন লাগবে। কিন্তু তার বদলে আমি ডেভিল কুইনের সব থেকে কাছের এবং প্রিয় ডেভিল হতে চাই। ডেভিল কুইনের সব থেকে কাছের একজন ডেভিল লাগে, আর সেটা সেই যুগ থেকেই তুমি হয়ে আসছো। কিন্তু এবার রোজি হবে। তুমি রাজি? এরিক কিছুক্ষণ চুপ করে রইল, ভাবলো কিছু কথা, ভেবে শেষমেশে বলল, আমি রাজি, তবু আমাদের মাথার উপর এমন কাউকে চাই যে সব থেকে বেশি হৃদয়হীন হবে, যার হাতে ধ্বংস হবে এই পৃথিবী। আমিও রাজি, কিন্তু তাকে খুঁজে বের করব কি করে? সেদিন অমাবস্যার রাতে আমরা আগুনের মধ্যে আমরা এক প্রতিচ্ছবি দেখেছিলাম, এক অপরূপ সুন্দরী। যদিও সেটা ঝাপসা ছিল, কিন্তু সেই ঘটনাদের মাঝে যা দেখেছিলাম আমরা সবাই, তো তা সবারই মনে থাকার কথা। অস্পষ্ট হয়েও তার সেই সৌন্দর্য স্পষ্ট ছিল। তবে যা স্পষ্ট ছিল সেটা হচ্ছে তার ঘাড়ে রাখা ট্যাটু। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ডেভিল কুইনের হাতে আমাদের সেই মোটরের চিহ্ন থাকবে। সে সবার থেকে আলাদা হবে। ব্যাস, এটাই কি যথেষ্ট নয়? রোজিও চিন্তায় পড়ে গেল। যতই হোক, তাদের আসনে বসানো সেই রানীর মুখচ্ছবি স্পষ্ট ছিল না, তবুও সে রাজি হলো। কাল থেকে সে নামবে নতুন অভিযানে। তার জন্য তাকে থাকতে মানুষের দুনিয়ায় যেতে হবে। সেখানে দেখা মিলবে ডেভিল কুইনের। প্রেম বেশ রাতে বাড়িতে ফিরতেই দেখা মিলল তার অভিমানী মা মিসেস পরিণীতার। মুখ ফুলিয়ে সোফায় অন্যদিক তাকিয়ে বসেছেন তিনি। প্রেম জানতো এমনটাই ঘটবে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ের পাশে বসতে মিসেস পরিণীতা কড়া কণ্ঠে বললেন, কেন এসেছো এই সময়? না এলেও পারতে। প্রেম একগাল হেসে মিসেস পরিণীতাকে হালকা জড়িয়ে বলে, সরি মা, আই এম লেট। আই নো দ্যাট। কাজ অনেক আগে শেষ করে বাড়ি ফিরছিলাম, বাট কি বাহানা দিচ্ছ আমাকে? তোমার জন্য সবাই কত অপেক্ষা করেছিলাম। আজ মিসেস পরিণীতা আর শেখ কবির সাহেব অর্থাৎ প্রেমের বাবার বিবাহবার্ষিকী ছিল, যার কারণে প্রেম তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরছিল। কিন্তু ঐশ্বর্যের জন্য সব ভেস্তে গেল, যার কারণে ঐশ্বর্যের প্রতি তখন একটু বেশি রাগ হয়েছিল। প্রেম গম্ভীর মুখে বলে, আরও কাজ পড়ে গেছিল, তাই আসতে পারিনি। প্রেম ভাইয়া, তোমরা অ্যাকচুয়ালি কাজ কি বলো তো? প্রেম করে গার্লফ্রেন্ডের লিপস্টিক নিজের শার্টে ভরে নিয়ে আসা। ঘাড় ঘুরিয়ে তাকালো প্রেম। জুবায়ের আর রামিসা খিলখিল করে হেসে এগিয়ে এলো। জুবায়ের আর রামিসা দুজন প্রেমের কাজিন। প্রেমের মা বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে এসেছিল তারা। তারা মিটমিট করে হাসছে আর তার শার্টের দিকে তাকাচ্ছে। কিছুই বুঝলো না প্রেম। আর তাদের এমন কথা বলার মানে কি? বিষয়টা উদ্ঘাটন করার জন্য নিজের বুকের দিকে তাকালো সে। আবিষ্কার করলো তার সাদা শার্টের সত্যি লিপস্টিকের দাগ। বোধহয় ঐশ্বর্য যখন শার্টের কলার ধরে টানছিল তখনই কাজটা হয়েছে। তার ঠোঁট সাদা শার্টে লেগে গিয়েছিল আর বাকিটা ইতিহাস হয়ে গিয়েছে। লজ্জায় মাথা কাটা গেল তার। মুখ তুলে তাকাতে পারল না আর। এত লজ্জা কখনো লাগেনি। মা কি ভাবছে? ভাবতে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সে। এখন কাকে কি বলবে? ভাইয়া, তোমার নাম প্রেম, ঠিক আছে, কিন্তু সবখানে এভাবে প্রমাণ ফেলে আসা কি ঠিক? বলেই শব্দ করে হাসতে চাইতেও পারল না রামিসা। প্রেম রামিসাকে তাড়া করার উদ্দেশ্যে উঠতে চাইতেও মিসেস পরিণীতা প্রেমের হাত ধরায় সে উঠল না। মায়ের দিকে তাকালো প্রেম। মিসেস পরিণীতা রামিসা আর জোবায়েরকে ইশারা করলো ঘরে যেতে। ওরা আর কিছু না বলে চোখ টিপে চলে গেল। নিজের মায়ের দিকে তাকাতে পারছে না প্রেম। এবার তার ইচ্ছে করছে যে চরটা সে ঐশ্বর্যকে মারতে বাকি রেখেছিল সেটা এবার মেরেই দিতে। প্রেম, আমি যা দেখছি, যা শুনছি সেটা কি সত্যি? তোমার কি কারোর পছন্দ? চকিতে তাকালো প্রেম। দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না মা, তুমি কি ভাবছো? ওই ওদের কথায় তোমরা যা ভাবছো তা নয়। আসলে আমি একটা পাগল মেয়ের পাল্লায় পড়েছিলাম। শি ইজ টোটালি ম্যাড। সে পাগল মেয়েটা কি আমার ছেলেটাকেও পাগল করে দিচ্ছে? না মা, সেই সুযোগ আমি দেব না। মিসেস পরিণীতা এবার কিছুটা নিশ্চিন্ত হলেন।
বড় নিঃশ্বাস ফেলে এবার প্রেমের উদ্দেশ্যে বললেন, আসলে প্রেম, তোমাকে না বলে আমি আর তোমার বাবা একটা কাজ করে ফেলেছি। প্রেমের চোখজোড়া শুরু হয়ে এলো। সে কিছুটা আন্দাজ করতে পারছে এই ব্যাপারে, তবুও সে খুঁটিয়ে জানতে চেয়ে বলল, মানে কি এমন কাজ? আসলে তোমার জন্য একটা মেয়ে দেখে এসেছি। তোমাকে অনেকবার বলেছি বিয়ের কথা, তুমি শুধু এখানেই আমাকে বারবার আশাহত করেছো। এবার আমি তোমার কোনো কথা শুনছি না। আমি এবার আমার সঙ্গে একটা গল্প করার সঙ্গী চাইছি, আর ভালো লাগছে না একা একা। মাথা কাজ করা বন্ধ করে দিল প্রেমের। সে এত তাড়াতাড়ি বিয়ের জন্য প্রস্তুত না। বিয়ে মানে একটা বড় দায়িত্ব। এই দায়িত্ব নেওয়ার জন্য তার সময় প্রয়োজন। সবেমাত্র 1.5 বছর হলো সে ব্যবসার হাল ধরেছে। এই সময় বিয়ে তার ভালো লাগছে না। সে তিরিক্ষে হয়ে বলল, কিন্তু মা, এই সময় বিয়ে? তুমি খুব ভালো করে জানো আমি এসব বিষয়ে প্রস্তুত নই। মিসেস পরিণীতাও বিষয়টাকে আর ছাড়ার পাত্রী নন। তাই তিনি বলে উঠলেন, আমি তোমার এবার কোনো বাহানা শুনতে চাইছি না প্রেম। আমরা কথা বলে নিয়েছি, আর মেয়েটাও সব দিক থেকে পারফেক্ট। কাল তুমি মেয়েটার সাথে মিট করবে এবং জেনে নেবে যা যা জানার। যদি তোমার তাকে ভালো না লাগে কোনো কারণে, তাহলে আমাকে সেটা বলবে। তারপর আমরা আর এই বিষয় নিয়ে আগাবো না। আমাদের বিবাহবার্ষিকীর উপহার হিসেবে এতটুকু তো করতে পারবে না? এবার আর মায়ের কথা ফেলার কোনো রকম সুযোগ পেল না প্রেম। এক প্রকার বাধ্য হয়ে বলল, ঠিক আছে, আমি মিট করব কাল। নাও হ্যাপি। বলে উঠে আসে প্রেম। তার মন নেই এইসবে, তাই কিছুটা রেগেই নিজের ঘরের দিকে পা বাড়ালো প্রেম। দুপুরের আগ মুহূর্ত। শীত হালকা কমেছে, চারিদিকে হালকা রোদ। একটা রেস্টুরেন্টে বসে আনমনে ফোনে মনোযোগ দিয়েছে প্রেম। ড্রেস আপ পুরোটাই ফর্মাল। সেই কালো কোট, সাদা শার্ট, গলায় ঝুলানো লাল টাই, আর হাতে চেইনের ঘড়ি এবং পায়ে সুজুতো। ফর্সা নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। চেহারা হালকা বিরক্তির রেশ ফুটে রয়েছে। মুখে তো তার সহজে এমনই হাসি থাকে, আর এখন আরও নেই। সকাল সকাল কাজের বাহানা দিয়ে দ্রুত বেরিয়ে এসেছিল প্রেম। উদ্দেশ্য ছিল তার কোনোভাবেই কোনো মেয়ের সঙ্গে দেখা করবে না। এমনই একটা পাগল মেয়ের চোটে রাতের ঘুম উড়ে যাওয়ার উপক্রম তার। এর ওপর অন্য কোনো মেয়ের সাথে সাক্ষাৎ করার ইচ্ছে নেই তার। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। কাজের বাহানা দিয়েও পার পেল না প্রেম। মিসেস পরিণীতা গিয়ে টেনে নিয়ে এসেছে অফিস থেকেই। এই রেস্টুরেন্টে প্রেমকে পৌঁছে দিয়ে চলে গেছেন। মায়ের কথা, আজ যদি মেয়েটাকে ঘুরে চলে যেতে হয় তাহলে তার মা কথা বলাই বন্ধ করে দেবে। তার থেকে দেখা করা ভালো। এক্সকিউজ মি, আপনি মিস্টার শেখ আনান প্রেম? ফোন থেকে চোখ সরিয়ে মেয়েলি কণ্ঠস্বরের মালিককে দেখার জন্য তাকালো প্রেম। একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে, চোখে মুখে কিছুটা অস্বস্তি। প্রেমের চেনা চেনা লাগলো। সেই মুহূর্তে মনে পড়ল মিসেস পরিণীতা আসার সময় ওই মেয়েটার ছবি দেখিয়েছিল। এটা সেই মেয়ে। প্রেম গাম্ভীর্যের সাথে জবাব দিলেন, ইয়েস, ইউ আর রাইট। মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। প্রেম সরু চোখে অন্যদিকে তাকিয়ে থাকলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পরেও যখন মেয়েটার মধ্যে কোনো হেলদোল সে দেখল না, তখন আবার মেয়েটার দিকে তাকালো প্রেম। মেয়েটি উসখুস করছে আর সিটের দিকে তাকাচ্ছে। তা দেখে প্রেম তাড়াহুড়ো করে বলল, প্লিজ সিট। এবার মেয়েটা গিয়ে বসল। অতপর আবারও নীরব প্রেম, মুখে কোনো কথা নেই। তা দেখে ইতস্তত বোধ করলো মেয়েটি। সে কি করে আগে কথা বলতে শুরু করবে? তবুও কিছুটা লজ্জা ভেঙে বলে উঠল, আপনার সঙ্গে পরিচয় হওয়ার জন্য আর আলাদা কথা বলার জন্য আপনার আর আমার পরিবার এখানে পাঠিয়েছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। প্রেম এবার ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ও হ্যাঁ, আপনার নাম কি? অ্যাকচুয়ালি বারবার মিস বলে সম্বোধন করতে কেমন জানি লাগবে, সো আপনার নামটা যদি বলতেন। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকলো মেয়েটি। আপনি আমার নামটাও জানেন না? মা বলেছিল, বাট আই ফরগট। আমার নাম রোজ, রোজ জাহ্নবী। প্রেম শুকনো মুখে বলে, ওহ, নাইস নেম। আপনি কি কিছু অর্ডার করবেন? করলে করতে পারেন। রোজ মাথা নাড়িয়ে না করলো। প্রেমও আর কিছু বলল না। প্রেম আর কিছু জিজ্ঞেস করছে না দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল রোজ। এভাবে চুপচাপ আর ভালো লাগছে না তার, শুধু আশেপাশে তাকাচ্ছে। প্রেমকে কিছু বলতে না দেখে সে মলিন মুখে বলল, মাইন্ড না করলে একটা প্রশ্ন করি, আপনার কি বিয়ে এই সম্বন্ধে আপত্তি আছে কোনো? মানে এটা কি চাপে পড়ে করছেন? আপনার
মনে হচ্ছে কোনো আগ্রহ নেই। যদি সত্যি বলি তাহলে হ্যাঁ, আমি কিছুটা মায়ের চাপে পড়ে এখানে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বিয়ে করার কোনো প্ল্যানিং এত তাড়াতাড়ি ছিল না আমার। রোজ কিছুটা বেজার হলো, তবে মুখ ফুটে কিছুই বলল না। রেস্টুরেন্টের এক প্রান্তে বসেছে ঐশ্বর্য। গালে হাত দিয়ে মেনুর কার্ডটা মনোযোগ দিয়ে দেখছে সে। তার সাথে আরও দুজন মেয়ে। তাদের মধ্যে একজনের কথা শুনে ভুরুকুসকে তাকালো ঐশ্বর্য আর বিরক্তি হয়ে বলল, কতবার বলবো, এখানে আমি তোমাদের প্রিন্সেস নই, আমি ঐশ্বর্য। এখানে প্রিন্সেস বলে ডাকলে তোমাদের ঘাড় থেকে মাথা আলাদা করে তোমার রক্ত পান করবো এবার। দুজনেই ঢোক গিলে চুপ রইল। ঐশ্বর্যের বাকিদের মতো রক্তের তৃষ্ণা কেন যেন আসে না, এর কারণ তার কাছে অজানা। সে এবার ওয়েটারকে ডাক দিতে আশেপাশে তাকালো। তখনই সামনে চোখ গেল তার। ঈগলের মতো সূক্ষ্ম দৃষ্টিতে আটকে গেল প্রেম। সেই সূক্ষ্ম নজর কেড়ে নিল একটা মেয়েও। সঙ্গে সঙ্গে তার হাত আঘাত করে বসলো কাছের টেবিলকে। চির ধরে গেল টেবিলে, মাঝখানে ভেঙে গেল সেটা। সকলে চমকে উঠল, তাকালো ঐশ্বর্যের পানে। এমনকি প্রেম নিজেও পিছনে ফিরে তাকালো। চমকে বাকরুদ্ধ হলো সে নিজেও। ঐশ্বর্যের সাথে থাকা দুজন চমকে উঠে দাঁড়ালো, মুখ ফসকে বলে ফেললো। পুরোটা বলতে পারলো না তারা ঐশ্বর্যের সেই দৃষ্টির কারণে, যে দৃষ্টি যে কারো প্রাণ পাখি বের করে দিতে পারে। ঐশ্বর্য দুজনের ওপর থেকে দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়িয়ে এক পা দুপা করে এগিয়ে গেল প্রেমের সম্মুখে। তার এক একটা পায়ের ধাপ যেন নাড়িয়ে দিচ্ছে মাটির ভিত। একবার তার দৃষ্টি রোজের ওপর দিয়ে প্রেমের দিকে ঘুরিয়ে তাকিয়ে বেশ শান্ত তবে গমগমে কণ্ঠে বলল, এই তাহলে আমার ভালোবাসা স্বীকার না করার কারণ? তাই যদি হয় তাহলে এই কারণ উপড়ে ফেলবো আমি। আচমকা ঐশ্বর্যকে এখানে দেখে বাকরুদ্ধ প্রেম। কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না সে। একবার ঐশ্বর্যের দিকে তাকাচ্ছে তো একবার রোজের দিকে। ঐশ্বর্যকে এতদিনে যা চিনেছে তাতে প্রেমের বুঝতে সময় লাগেনি যে মেয়েটা বড় রকমের সিন ক্রিয়েট করতে বাধবে না। তাছাড়া তার চোখ মুখ দেখে মনে হচ্ছে একবার চোখ দিয়ে ভস্ম করে দেবে রোজকে। তার সেই আগুন দৃষ্টি সত্যি ভয়ানক বটে। এত রাগ নিয়ে চলে এই মেয়ে। রেস্টুরেন্টের সবাই স্তব্ধ। অন্যদিকে রেস্টুরেন্টের মালিক ছুটে এলো তড়িঘড়ি করে। এক প্রকার ঐশ্বর্যের সামনে কিছুটা কড়া কণ্ঠে বলল, অগ্নিদৃষ্টি এবার নিক্ষেপ করে ঐশ্বর্য রেস্টুরেন্টের মালিকের দিকে। মাথায় এমনই দাউ দাউ করে জ্বলছে আগুন। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সারা শরীরের রগ চিনচিন করছে। এবার নিজের দৃষ্টির সাথে নিজের দুহাত বাড়িয়ে তেড়ে আক্রমণ করতে এলো ঐশ্বর্য। রেস্টুরেন্ট ওনারের কোটের কলার চেপে ধরে রাগে গজরাতে গজরাতে বলল, এই রেস্টুরেন্টের অনার, তোর সাহস হয় কি করে আমার সঙ্গে জোর গলায় কথা বলার? তোর রেস্টুরেন্টের টেবিল তো দূরে থাক, আমার সঙ্গে এভাবে কথা বলার মাসুল তোকে দিতে হবে। এই রেস্টুরেন্ট বন্ধ করিয়ে দিব আমি, ধ্বংস করব তোকে। কলার ছেড়ে অন্য হাত দিয়ে ওনারের গলা চেপে ধরল ঐশ্বর্য। নিজের রাগ দমন হচ্ছে না আজ। সকলে এই অবস্থা দেখে বিস্ময়ে হতভম্ব। কারো হুঁশ বা সাহস কোনোটাই কুলোচ্ছে না এগিয়ে আসার জন্য। মেয়েটার রূপ স্নিগ্ধময়ীর ন্যায় হলেও তার এই ধ্বংসাত্মক ক্রোধে সব বিনাশ করতে সক্ষম। আর উপায়ান্তর না পেয়ে দ্রুত এগিয়ে এলো প্রেম। ঐশ্বর্যকে ধরে জোর করে ছাড়িয়ে নিল তাকে। ছাড়িয়ে নেওয়ার সময় একটু ধাক্কা লাগলো ঐশ্বর্যে। কিছু সিটকে পড়তে গিয়েও সামলে নিল নিজেকে। সেই মারাত্মক ক্রোধের সাথেই প্রেমের দিকে তাকালো সে। প্রেম মানুষটা যেন আস্ত রাগ, ঘৃণা, হিংসা গলিয়ে দেওয়ার ঔষধ। তার চোখ এক মস্ত বড় সাগর, যেখানে তাকালে তো ক্রোধ বিলীন হয়ে যায়। উধাও হতে থাকলো ঐশ্বর্যের ক্রোধ। ভয়ানক দৃষ্টি পাল্টে মায়াবী হলো তার দৃষ্টি। তখনই হুঁশ ফিরল প্রেমের কণ্ঠে। আর ইউ টোটালি ম্যাড? ও গড, আমি কার পাল্লায় পড়েছি? কি ভাবো তুমি নিজেকে? আর একটু ওই লোকটা মারা যেত, তোমাকে কি ভাষায় আর একটু হলে ওই লোকটা মারা যেত, তোমাকে কি ভাষায় বললে তোমাকে বর্ণনা করা যাবে আমি জানি না, কিন্তু তোমাকে একটা সুস্থ মানুষ বলতে কষ্ট হচ্ছে আমার। জানি না কোন ভাগ্য নিয়ে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। প্লিজ এগুলো পাগলামি বন্ধ করো আর নিজের মাথার চিকিৎসা করাও। ঐশ্বর্য শুধু হা হয়ে শুনল, মাথা নিচু করল সে। এই প্রথম কারো কথায় তার বুকে গিয়ে তীরের মতো বিঁধল। ছারখার হয়ে গেল ভেতরটা। আবার মুখ তুলে চাইল সে, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আপনার মতে আমি পাগল, আমার ভালোবাসা আপনার কাছে শুধুমাত্র একটা পাগলামি। তাহলে কে সুস্থ? কার ভালোবাসা আপনার কাছে আসল ভালোবাসা? আপনার পাশে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটা? রোজের দিকে কটাক্ষ করে বলল ঐশ্বর্য। প্রেম একবার রোজের দিকে তাকালো।
মেয়েটা ফ্যালফ্যাল করে ঐশ্বর্যের দিকে চেয়ে রয়েছে। সে নিজেও হয়তো এসব ঘটনায় আঁতকে উঠেছে। প্রেম ভাবছে অন্য কথা। যদি রোজের কথা বলে তাহলে কি ঐশ্বর্য ফিরে যাবে? তাহলে কি ঐশ্বর্য নিজের এই পাগলামি থামাবে? এসব ভাবনায় মত্ত হতে হতে ঐশ্বর্য আবার উত্তর চেয়ে বসল। কি হলো বলুন? আমি জানতে চাই আপনার পছন্দ কি ওই মেয়ে? আর এটাও বলুন যে ওই মেয়ের পছন্দ যদি আপনি হন তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কারণ ও আপনাকে পছন্দ করেছে, আপনি ওকে না। প্রেম আরও কিছুক্ষণ ভাবল। এমনিতে মায়ের পছন্দও যখন রোজ, আর তার ওপর এখন রোজকে বাঁচাতে হলেও এই কথাটা বলা প্রয়োজন। ঐশ্বর্য মেয়েটা যে নিজের সীমা অতিক্রম করে রোজের ক্ষতি করে ফেলতে পারে এতে কোনো সন্দেহ নেই। তাই আর বিলম্ব না করে প্রেম বলে উঠল, হ্যাঁ, আমার পছন্দ রোজ। ওর সঙ্গে পারিবারিকভাবে বিয়ের কথা চলছে। ফাইনালি কথা খুব দ্রুত হয়েও যাবে। ঐশ্বর্য কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে পলক না ফেলে প্রেমের দিকে এক নয়নে চেয়ে রইল। অতঃপর বলে উঠল, ওকে ইনায়া আর সানিয়া, চলো আমি বাইরে যাচ্ছি। অ্যান্ড ইউ। রেস্টুরেন্টের ওনারের দিকে আঙুল উঠিয়ে বলল ঐশ্বর্য। আপনার ক্যাশ অ্যাকাউন্টারে আপনার ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছি। নেক্সট টাইম আমার সাথে এভাবে কথা বলার সাহস করবেন না। ঐশ্বর্য সিনহা আমার নাম। ঝড়ের গতিতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল ঐশ্বর্য। দেখা পাওয়া গেল না তার জন্য হম্বিতম্বি করে পিছু পিছু সানিয়া আর ইনায়াও ছুটল। প্রিন্সেস ডাকতে চেয়ে ডাকল না তারা। এবার সত্যি সত্যি ঘাড় থেকে মাথা নামিয়ে দেবে ঐশ্বর্য। প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টের বাইরে ঐশ্বর্য। মাঝে মাঝে রেস্টুরেন্টের দরজার দিকে তাকাচ্ছে সে। পার্কিং প্লেসে নিজের গাড়িতে ভর দিয়ে একটু পর পর তার হাতে থাকা কাঁচের বোতলের দিকে তাকাচ্ছে। অন্যদিকে সানিয়া আর ইনায়া পাশেই দাঁড়িয়ে থেকে দুজনের হাত ধরে ঐশ্বর্যের দিকে ভীরু চোখে তাকাচ্ছে। ঐশ্বর্যের মতলব তারা ধরতে পারছে না। কি করতে চাইছে সে আবার? তারা ভয়ে ঐশ্বর্যকে প্রশ্নও করতে পারছে না। রেস্টুরেন্টের দরজা দিয়ে প্রেম আর রোজ বের হলো, যা নজর এড়ালো না ঐশ্বর্যের। উঠে সোজা হয়ে দাঁড়ালো সে। কাচের বোতল ঘোরাতে ঘোরাতে এসে ইনায়া আর সানিয়ার সামনে দাঁড়ালো। ভয়ে একাকার তারা দুজনেই। ঐশ্বর্যের দৃষ্টি তাদের কাছে একটা কন্ট্রোললেস গুলির মতো, যা যে কোনো সময় ছুটে বেরিয়ে আসলে তাদের জান বেরিয়ে যাবে। ঐশ্বর্য কাচের বোতল তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, যার বেশি সাহস আছে সে এটা নাও। ইনায়া আর সানিয়া দুজনের দিকে তাকাতাকি করে কাঁপা কাঁপা হাতে নিজের হাতে বোতলটা ধরল ইনায়া। অতঃপর ঐশ্বর্যের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই ঐশ্বর্য বলল, এখন এই কাচের বোতল আমার মাথায় সজোরে আঘাত করো। ভয় তৎক্ষণাৎ আঁতকে উঠল ওরা দুজন। চোখ কপালে উঠে গেল একদম। সানিয়া নিচু কণ্ঠে বলল, কি বলছো প্রিন্স? আমরা এমন কেন করব? এটা করতে পারবো না। ইনায়া তুমি ধরেছো বোতলটা, তার মানে তোমার সাহস আছে। হিট মি। প্রি ঐশ্বর্য চেঁচিয়ে ওঠে এবার। হিট মি ইনায়া, ডু অর ডাই। হয় তোমাকে করতে হবে নয়তো মরতে হবে, মারো আমাকে। ঐশ্বর্য চেঁচিয়ে বলতেই কেঁপে ওঠে। ভয়ের চোটে মাথায় কাচের বোতল জোরে সোরে মেরে দেয় ইনায়া। কাঁচ ভাঙার শব্দ হয়। আশেপাশে ছড়িয়ে পড়ে কাঁচ। দূরে ছিটকে যায় ঐশ্বর্য। মাথা দিয়ে রক্তের ফিনকি বেরিয়ে পড়ে। গাল বেয়ে টপ টপ করে নিচে পড়ে এক একটা তাজা রক্তের ফোঁটা। ধপ করে বসে পড়ল সে। অন্যদিকে ভয়ে জান যায় অবস্থা সানিয়া আর ইনায়ার। তারা ডাকতে থাকে ঐশ্বর্যকে। ঐশ্বর্য ঘোলা চোখে দেখে প্রেমকে আসতে। হঠাৎ প্রেম ছুটে আসছে। তা দেখে এই অবস্থাতেও মুচকে হাসি বেরিয়ে আসে ঐশ্বর্যের। এটাই তো চেয়েছিল সে। রোজকে নিয়ে পার্কিং প্লেসে গাড়ির জন্য আসছিল প্রেম। ফোনে কথা বলছিল অফিসের লোকের সাথে। তখনই হঠাৎ তার চোখ যায় ঐশ্বর্যের দিকে। অবস্থা বড্ড খারাপ। মেয়েটা পড়ে যাচ্ছে তার সামনে। মাথা আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তা দেখে হাত থেকে ফোনটা পড়ে যায় তার। হাত পা ঠান্ডা হয়ে আসে। আর কোনো কিছু না ভেবে ছুট লাগে ঐশ্বর্যের দিকে। অন্য কেউ থাকতে তার কেন এত অস্থিরতা সে জানে না। হয়তো সে ঐশ্বর্যকে চেনে বলে। আর একটা মেয়েকে এই অবস্থায় ফেলে চলে যাওয়া তো কোনো মানুষের কাম্য নয়। তার তো একদমই নয়। ঐশ্বর্যের কাছে সে হাঁটু গেড়ে বসে পড়ে প্রেম। তার মাথা চেপে ধরে তুলে বলে, এই মেয়ে, রাগ দেখাতে দেখাতে এই কি হলো তোমার? তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই। মেয়েটা এভাবে আঘাত পেল কি করে? দেখতে পেলে না তোমরা? তোমরা তো মনে হয় ওর সাথে এসেছিলে। ইনায়া আর সানিয়ার উদ্দেশ্যে ধমকে বলে উঠল প্রেম। দুজন মাথা নিচু করে থাকা অবস্থায় কেঁপে উঠল। কাজটা তো তাদেরই। প্রিন্সেসের যা জেদ। এমনভাবে কথাগুলো বলছিল যেন তাকে না মারলে সে তাদের মেরে ফেলবে।
কথা প্রেমকে কি করে বোঝাবে তারা? সানিয়া মিনমিন করে বলে, আসলে আপনি তো জানেন যে প্রিন্স থুকু ঐশ্বর্য কেমন পাগলাটে ধরনের মেয়ে। হ্যাঁ, কখন কি করে বসে কিছুই টের পাওয়া যায় না। আমরাও বুঝতে পারিনি। আমরা সামনে নিতে পারবো ওকে, সমস্যা নেই, আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি ঐশ্বর্যকে। বলেই ইনায়া আর সানিয়া ঐশ্বর্যকে ধরতে এগিয়ে আসতেই প্রেম এবার রক্তচক্ষু নিয়ে বলল, বাড়িতে নিয়ে গেলে কি করে হবে? পাগল নাকি তোমরা? ওর মাথা থেকে ব্লিডিং হচ্ছে, আর এই সময় বাড়ি নয়, হসপিটালে নিয়ে যাওয়া উচিত। উফ, আমি কাদেরই বা বোঝাচ্ছি? যেমন মেয়ে তেমন তাদের বান্ধবী, কিছুই বোঝে না। ডিসগাস্টিং। আমরা ওকে থাক, আমি ওকে হসপিটাল নিয়ে যাব। তাছাড়া যেদিন থেকে ওর সাথে দেখা হয়েছে সেদিন থেকে তো ওকে হসপিটাল নিয়ে যাওয়ার সম্পর্কই আমার। যখনই দেখা হয় ওর কিছু না কিছু হবেই। ও গড, প্লিজ সেভ মি। কথাটা বলে আর একটু দেরি করলো না প্রেম, তুলে নিল 5 কোলে ঐশ্বর্যকে। দ্রুত গাড়ির সিটে নিয়ে গিয়ে বসাতেই পিছু পিছু ছুটে এলো রোজ। প্রেম রোজকে লক্ষ্য করতে বেশ ভাবুক হয়ে গেল। এতক্ষণে মেয়েটার কথা মাথাতেও ছিল না। প্রেম কিছু বলতে উদ্যত হবার আগেই রোজ নিচু আওয়াজে ঐশ্বর্যের দিকে তাকিয়ে বলল, আপনি কিছু মনে না করলে আমি আপনাদের সাথে যেতে পারি। আপনি? হ্যাঁ, মানা করবেন না। আমারও ওর অবস্থা দেখে ভালো লাগছে না, তাই বলছিলাম হেল্প করাটা তো খারাপ নয়। আমি জানি ও আমার ওকে, ইউ হ্যাভ নো টাইম, সো প্লিজ এত কথা না বলে ঐশ্বর্যকে ধরে রাখুন, আর ওর মাথায় আমার রুমালটা চেপে ধরে রাখুন। অলরেডি অনেক ব্লিডিং হয়ে গেছে। পুরো কথাটা শেষ করতে দিল না রোজকে প্রেম। তার আগেই সে গাড়িতে বসে বলল, প্রেমের বাড়িয়ে দেওয়া রুমালটা নিয়ে ঐশ্বর্যের কাছে বসল রোজ। তাকে বেশ মনোযোগের সহিত একবার দেখে তার মাথায় রুমাল চেপে ধরল সে। প্রেম হাই স্পিডে গাড়ি স্টার্ট দিল। অন্যদিকে ব্যাককেল হয়ে ইনায়া আর সানিয়া দাঁড়িয়ে রইল। ওরা এখনও শখে রয়েছে ঐশ্বর্যকে মেরে। সুস্থ হয়ে ঐশ্বর্য আবার ওদের মারবে না তো, সেই আশঙ্কায় ওরা। এমার্জেন্সি রুমে আছে ঐশ্বর্য, মুখে অক্সিজেন মাস্ক। নার্সরা দৌড়াদৌড়ি করছে। প্রেম আর রোজ দাঁড়িয়ে আছে। প্রেম মুখে হাত দিয়ে দাঁড়িয়ে, মুখটা ভার, চোখে মুখে অস্থিরতা স্পষ্ট। ডক্টর দ্রুত ঐশ্বর্যের হাতে হার্ট রেট মনিটর কানেক্ট করার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে মনিটরে ব্ল্যাঙ্ক দেখা গেল পুরোটাই, মানে মানুষটা মৃত। সঙ্গে সঙ্গে আতকে উঠল প্রেম, ধড়ফড়িয়ে ডক্টরের দিকে আশ্চর্য হয়ে তাকালো। ডক্টর নিজেও হতবাক। একটু আগেই তো পেশেন্টের পালস চলছিল। তড়িঘড়ি করে আবারও পালস চেক করলো ডক্টর। তারপর বিস্ময়ের চরম পর্যায়ে গিয়ে বললেন, নার্স, মেশিনটা কি নষ্ট হয়ে গেছে? পেশেন্টের পালস এখনও চলছে, আর উনি যে নিঃশ্বাস নিচ্ছেন সেটাও বোঝা যাচ্ছে। মেশিনটা চেক করো। নার্স দেরি না করে মেশিনটাকে চেক করতে লাগলো। আর ডক্টর বলল, আপনারা বাইরে যান, পেশেন্টের অনেকটা লেগেছে, ব্লিডিং এখনও হয়ে যাচ্ছে, আমাদের কাজ করতে দিন। প্রেম কিছু না বলে বেরিয়ে গেল। পিছু পিছু বের হলো রোজ। তার মুখেও চিন্তার রেশ। সে একবার প্রেমের দিকে তাকাচ্ছে, একবার এমার্জেন্সি রুমের দিকে। তবে সে কিছু বলল না। এখন কিছু বলে লাভও নেই। বেশ কিছুক্ষণ পর ডক্টর বের হলো। তড়িঘড়ি করে চলল সামনের দিকে। ওনার হাতে ছিল রক্তের স্যাম্পল। যতদূর সম্ভব ঐশ্বর্যের রক্তের গ্রুপ পরীক্ষা করতে নিয়ে গেলেন উনি। প্রেম কিছু জিজ্ঞেস করতেও পারল না। এসব নজর এড়ালো না রোজের। সে বলল, আপনি মনে খুব টেনশনে আছেন। আমি পাশের দোকান থেকে পানি নিয়ে আসছি, পানি খেলে ভালো লাগবে। লাগবে না, আই অ্যাম অল রাইট। রোজ তবুও থামল না। সে এক প্রকার তাড়াহুড়ো করেই ছুটল। প্রেম ভুরুকুসকে তাকিয়ে রইল সেদিকে। এই মেয়েটাও কি অদ্ভুত। প্রায় 1 ঘন্টা হয়ে গেল ডক্টর আর একবারও এদিকে এলো না ঐশ্বর্যের চিকিৎসা করতে। রোজ আধ ঘন্টা আগে এসেছে। যদিও বিষয়টা একটু রহস্যময় যে পানির বোতল কিনতে আধ ঘন্টা লাগে, তবুও কিছু বলেনি প্রেম। সে বিড়বিড় করে বলল, জানি না হসপিটালের এ কেমন সিস্টেম। ডক্টর কি ঘুমিয়ে গেলেন ওই দিকে গিয়ে? আশ্চর্য। প্রেমের রাগ হয় এবার। হাঁটা দেয় রিসেপশনের দিকে। কয়েক ধাপ এগোতেই রোজ পিছু ডাক দেয়, শুনুন, ওই মেয়েটার জ্ঞান ফিরেছে, ও তো তাকিয়েছে। হতভম্ব হয়ে পিছু ফিরে তাকায় প্রেম। ডক্টর এলো না, চিকিৎসা হলো না, অথচ ঐশ্বর্যের সেন্স চলে এলো। পিছন ফিরে এমার্জেন্সি রুমের দিকে আসে প্রেম। দরজার কাছ দিয়ে দৃঢ় নজরে তাকায়। ঐশ্বর্য পিটপিট করে চোখ মেলছে। তার তীক্ষ্ণ চাহনি হয়ে এসেছে দুর্বল। সঙ্গে সঙ্গে নার্স একটা ইঞ্জেকশন পুশ করতেই আবার চোখ বন্ধ করে সে। অতপর বেরিয়ে আসে সেখান থেকে। নার্স নিজে আশ্চর্য হয়ে বলে,
ইটস এ মিরাকল। এমন ঘটনা ঘটেনি কখনো আমাদের হসপিটালে, যে কোনো পেশেন্টের এত ব্লিডিং এর পরেও তার জ্ঞান কোনো চিকিৎসা বা ব্লাড দেওয়ার আগেই ফেললো। এমনটা কি করে হয় বুঝতে পারছি। পেশেন্ট বিড় করছিল, তাই ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। অন্যদিকে স্যার 1 ঘন্টা হয়ে গেল আসছেন না। আমরা তো ভেবেছিলাম ওনাকে বাঁচাতে পারবো না। আর অন্যদিকে হার্ট রেট মনিটরও সাপোর্ট করছিল না। বুঝতে পারছি না কি হচ্ছে। আপনারা এখানে অপেক্ষা করুন, আমি আসি স্যারকে ডেকে। প্রেম বাঁখারা হয়ে দরজার কাছের মাধ্যমে ঐশ্বর্যের চেহারার দিকে মাথায় আবারও মোটা করে ব্যান্ডেজ করা। অক্সিজেন মাস্কও খুলে দেওয়া হয়েছে। অলরেডি একটা আকাশি রঙের শার্টে আবৃত করা হয়েছে তাকে। ফর্সা এবং টান টান সুন্দর মুখটাতে মলিনতা ছেয়ে রয়েছে। এমনটা কখনো দেখেনি প্রেম। ঐশ্বর্যকে শুধু হাসতে বা রাখতে দেখেছে। এমন মলিনতা যেন ঐশ্বর্যের জন্য বেমানান। ইনায়া আর সানিয়া এসেছে আধ ঘন্টা পর। অন্যদিকে প্রেমকে অফিস থেকে ডাকছে, আর্জেন্ট কাজ, প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এবার বিগ ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল হবে, যেখানে ডিল করতে না পারলে তাদের পথেও বসতে হতে পারে। ব্যাপারটা খুব রিস্কি। ঐশ্বর্যের রুমের বাইরে দাঁড়িয়েছিল প্রেম। আবার কল এলো, রিং বাজলো। প্রেম বিরক্তি নিয়ে কেটে দিল কল। তা দেখে সানিয়া বলল, বলছিলাম আপনাকে যখন অফিস থেকে বারবার কল করছে আপনারা যান, আমরা এদিকটা সামলে নেই। তাছাড়া সরি ঐশ্বর্যের মা বাবা আসছে, কল করেছিলাম, তো আপনি চিন্তা ছাড়াই যেতে পারেন। প্রেম নির্লিপ্ত। সে যেতেও চাইছে না, আবার থাকতেও চাইছে না। এক দোটানায় ক্লান্ত সে। নার্স পারমিশন দিয়েছে একজন ঐশ্বর্যের রুমে গিয়ে দেখে আসার জন্য। অন্যদিকে খবর পাওয়া গেছে যে ডক্টর ঐশ্বর্যের ট্রিটমেন্টের দায়িত্বে ছিল, সেই ডক্টর ল্যাবের দরজা ওপাশ থেকে লক করে রেখেছেন। আর ওনার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। সবাই ব্যস্ত সেদিকে। প্রেম আর এত সব না ভেবে ঐশ্বর্যের কেবিনে ঢুকে গেল। পা টিপি টিপি গিয়ে ঐশ্বর্যের কাছে দাঁড়ালো সে। মেয়েটার মুখ দেখে একটুখানি হাসিও পেল প্রেমের। কে বলবে মেয়েটা সজ্ঞানে থাকলে হুমকির উপর হুমকি দেয়। বেডের পাশ ঘেঁষে দাঁড়াতেই অজান্তে ঐশ্বর্যের হাতের সাথে প্রেমের হাতের ছোঁয়া লাগলো। ঠান্ডা ঐশ্বর্যের স্পর্শ সত্যি অদ্ভুত। গা শিউরে ওঠে। প্রেম তৎক্ষণাৎ সরে আসতে চাইলে আচমকা ঐশ্বর্য নিজের হাত দিয়ে প্রেমের হাত আগলে নেয়, তার হাতে আবদ্ধ করে ঐশ্বর্যের হাত। এই স্পর্শ যেন কোনো ভিন্ন অনুভূতি দিয়ে তৈরি। প্রেম ইতস্তত বোধ করে ছাড়িয়ে নিতে চায় নিজের হাত, তবে ঐশ্বর্য আবারও আরেকটু শক্ত করে চেপে ধরে। প্রেম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই মুহূর্তে সে অনুভূতি শূন্য, না পারছে সরতে আর না পারছে এভাবে দাঁড়িয়ে থাকতে। তখনই রুমে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ইনায়া আর সানিয়া। প্রেম আবার ছাড়িয়ে দূরে সরে এসে গম্ভীর মুখে তাকালো, থেমে থেমে বলল, আমি অফিস যাচ্ছি, আশা করছি তোমরা ওর খেয়াল রাখবে। ওর মা বাবা আসলে ভালো হতো, একটু ভালো করে বুঝিয়ে বলতাম যে মেয়েটাকে স্বাভাবিক বানাতে গড নোজ আর কী সহ্য করতে হবে। প্রেম এবার বেরিয়ে আসে। যাওয়ার সময় দেখতে পায় রোজকে। নিরীহ তার দৃষ্টি। রোজ বলল, আপনি কি অফিস যাচ্ছেন? প্রেম মাথা নাড়ালো। রোজ বলল, আপনি চলে যান, আমি বাড়ি চলে যাব। এইখান থেকে আমার বাড়ি অনেকটা কাছে, আমি ওই মেয়েটাকে একবার দেখেই চলে যাব। আর ইউ শিওর? রোজ হালকা হেসে মাথা নাড়ায়। প্রেম চলে যায়। রোজ কেবিনের দরজা ঠেলে ভেতরে আসে। ইনায়া আর সানিয়া কি যেন কথা বলছিল, রোজকে দেখেই তার থেমে যায়। রোজ জিজ্ঞেস করে, ও কেমন আছে এখন? ভালো, বাট ঘুমাচ্ছে। উত্তরে ইনায়া বলে। রোজ ধীর পায়ে এগিয়ে এসে বসে পড়ে ঐশ্বর্যের পাশে। ইটস এ মিরাক্কেল, কোনো ট্রিটমেন্ট বেঁচে গেছে। কথা বলতে বলতে ঐশ্বর্যের বাম হাতের উপর থেকে একটু একটু করে কাপড় সরিয়ে দেয় রোজ। শেষ পর্যন্ত মেলে দেখা আকাঙ্ক্ষিত জিনিসটির। জল জল করে ওঠে ঐশ্বর্যের হাতের সে অজানা চিহ্ন। অন্যদিকে কারো চিৎকার ভেসে আসে, আমাদের ডক্টর আরহাম মারা গেছেন, ওনার লাশ পাওয়া গেছে ল্যাবে। তা কানে আসতেই চমকে ওঠে ইনায়া আর সানিয়া। চমকায় না রোজ। চোখ জোড়া লাল হয়ে আসে তার, জল জল করতে শুরু করে। মুখের কোণে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। পুরো 2 দিন কেটে গেছে। দৈনন্দিন জীবনের ব্যস্ত সব রুটিনে নিজেকে আবার আগের মতো করে নিয়েছে প্রেম। তার একটাই কাজ, অফিস যাওয়া আর কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা। তবে এবার কাজের চাপটা বেশি।
প্রেমের বাবা এবার নিজের সব দায়িত্ব থেকে অবসর নিয়ে সব দায়িত্ব ছেলের উপর দিয়েছেন। এবার কোটি কোটি টাকা ইনভেস্ট করে প্রজেক্ট সহ প্রেজেন্টেশন করা হয়েছে। নামি দামি ইন্ডাস্ট্রির সাথে ডিল ফাইনাল করতে হবে। একবার ডিল ক্যান্সেল করলে সব শেষ। তাই নিজেকে সমানভাবে কাজের সময় দিচ্ছে প্রেম। কাজের ফাঁকে গতকাল গিয়েছিল হসপিটালে। ঐশ্বর্য মেয়েটার একটু দেখা পেতে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, না দেখলে মন থেকে খসখসানি যায় না। তবে দুর্ভাগ্যবশত সে দেখা পায়নি ঐশ্বর্যের। তারপর থেকে কেমন জানি হতাশা কাজ করছে প্রেমের মাঝে। তবে কাজে সেটা ভুলতে বসেছে, আর মনে এই সান্ত্বনা দিয়েছে যে মেয়েটা হয়তো নিজের বাড়িতে চলে গিয়েছে, ওর মা বাবা নিয়ে গেছে, আর দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। চারিদিকে পিনপতনের নীরবতা। বড় রাস্তায় সাই সাই করে মাঝে মধ্যে দ্রুত গতিতে গাড়ি চলছে। শীতটা বেশ ভালোই পড়েছে এবার। রাতে কুয়াশায় এপাশ ওপাশ দেখা অনেকটা মুশকিল। রাস্তা একপাশে বড় বাগানের সরু রাস্তা বেরিয়ে পাশাপাশি দুটো বড় বড় বিল্ডিং। বিল্ডিংয়ের ওপরে বড় বড় অক্ষরে লেখা দ্য শেখ ইন্ডাস্ট্রি। নামটাতে লাল লাইট জ্বলছে। সামনের বিল্ডিংয়ের গেট থেকে বের হতে দেখা হলো এক কালো কোট পরিহিত ব্যক্তিকে। ঘাড় এদিক ওদিক বাঁকিয়ে সোজা হাঁটতে থাকলো সে। সামনে দাঁড় করানো আছে তার গাড়ি। যেতে যেতে নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকলো প্রেম। ব্যক্তিটি প্রেম। বিড়বিড়িয়ে বলল, অ্যাট লাস্ট এত রাতে কাজ শেষ হলো। আই হোপ এত পরিশ্রমের ফল সুইট হবে। সিনহা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কেউ না করতে পারবে না। গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো সে। পকেট থেকে গাড়ির চাবি বের করে গাড়ির লক খুলতে চাইতেই প্রেমের খেয়াল এলো লক করা নেই গাড়িতে। সেই সাথে গাড়ির ভেতর থেকে গানের আওয়াজও আসছে। পরক্ষণে সন্দেহ হলো প্রেমের। সাথে সাথে সন্ধ্যার নজরে তাকিয়ে দ্রুত গাড়ির দরজা খুলল সে। চক্ষুদায় কপালে উঠল এবার প্রেমের। চরম বিস্ময়ে হতভম্ব হয়ে বলল, তুমি এখানে আমার গাড়িতে কি করে? গাড়িতে অনবরত গান বদলিয়ে চলছিল ঐশ্বর্য। চোখে মুখে ছিল বিষাদ, তবে চেহারার পরিবর্তন হয়েছে। চোখ মুখ বসে গিয়েছিল একেবারে মেয়েটার, তা বদলে আবার সে উজ্জ্বলতা ফিরেছে। তার চোখ জোড়া ঝলসে দেওয়ার ক্ষমতা রাখে। সে আকর্ষণ আছে ঐশ্বর্যের চোখে। যখন যার দিকে তার চাহনি থাকবে তখনই তার মাঝে কম্পন সৃষ্টি হতে বাধ্য। তবে প্রেমের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। ও কোনোদিন ঐশ্বর্যের চোখের দিকে চোখ রেখে তাকায়নি, কোনোদিন ঐশ্বর্যের সেই চাহনির শিকার হয়নি। এবার ব্যাপারটা উল্টো। ঐশ্বর্য প্রেমের চাহনির শিকার হয়েছে। নিজের কঠিনতম মনকে ছিন্ন ভিন্ন করে তৈরি করছে নতুন এক মনের। ভ্যাম্পায়ার প্রিন্সেসের মনে উদ্ভব হয়েছে ভালোবাসার, কিন্তু প্রেম, তার মনে কি কোনোদিন ভালোবাসার উদ্ভব হবে ঐশ্বর্যের জন্য? বিরক্তি প্রেমের কণ্ঠে পরক্ষণেই কেটে যায়। ঐশ্বর্যের চোখে মুখে ফুটে ওঠে উৎফুল্ল। অতঃপর নির্বিঘ্নে উত্তর দেয়, ইটস আ ম্যাজিক মিস্টার আনস্মাইলিং। এসব আপনার মাথায় ঢুকবে না। আপনার মাথায় তো কাজের চিন্তা গুজে রাখা। ঐশ্বর্যের এমন উত্তর শুনে আরও অস্থির প্রেম, তবুও নিজেকে শান্ত রেখে বলে, তুমি এখানে কেন, তাও এত রাতে? তোমার তো এখন নিজের বাড়িতে রেস্ট নেওয়া উচিত। এত রাতে করছোটা কি তুমি বাড়ির বাহিরে? এমনিতে এর আগেও বলেছিলাম মেয়েদের এত রাতে বাহিরে থাকা সেফ নয়, আর এটা লোকে ভালো চোখে দেখে না। লোকের কথা বাদ দিন। কে কি বললো, কে কি করলো, আই ডোন্ট কেয়ার। বাঙালি জাতির সকল স্বভাবে এত পাত্তা দিতে নেই। সে না হয় বুঝলাম, বাট তুমি এত রাতে আমার অফিসের সামনে করছোটা কি? এবার প্রেমের দিকে মনোযোগ দিয়ে তাকালো ঐশ্বর্য। প্রেমের দৃষ্টি গেল ঐশ্বর্যের কপালে। এখনও বেশ মোটাসোটা ব্যান্ডেজ ওর মাথায় পেঁচিয়ে রাখা, যা চুলের উপর দিয়ে বাঁধা। এলোমেলো কোকড়ানো ঢেউ খেলানো চুল এদিক ওদিক নেতিয়ে পড়ে আছে। প্রেমকে চমকে দিয়ে ঐশ্বর্য এক ঘোর লাগানো কণ্ঠে ঐশ্বর্য বলে উঠল, ধরে নিন আমি এক অসহায় তৃষ্ণার্ত পথিক, যে নিজের তৃষ্ণা মেটাতে এখানে ছুটে এসছে। সেই তৃষ্ণা আর সেই ছটপটে মন শুধু আপনাকে দেখে শান্ত হবে। প্রেম কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর একটু নিচু হয়ে গাড়ির ভেতরে হেলতেই হকচকে উঠল ঐশ্বর্য। তৎক্ষণাৎ প্রেম হাতে বাড়িয়ে একটা পানির বোতল নিয়ে ঐশ্বর্যের দিকে এগিয়ে দিয়ে উৎকণ্ঠা হয়ে বলল, এই নাও পানি। তৃষ্ণার জন্য এত দূর আসতে হয়েছে কেন? তোমার বাসায় পানি নেই? সাপ্লাই বন্ধ নাকি? বাইরে থেকে কিনে নিতে পারতে। তোমাকে দেখে তো বড়লোকের বিগড়ে যাওয়া মেয়ে বলেই মনে হয়। পানির জন্য এত দূর ছুটে আসতে হলো। টেক দিস।
চিকন ও সুগঠিত ওষ্ঠদ্বয় আপনা আপনি হা হয়ে গেল ঐশ্বর্যের। থম মেরে বসে রইল কিছুক্ষণ, তারপর ঠোঁট উল্টে নিজের মাথা চাপড়ে ওপর দিকে তাকিয়ে বলল, এ আমি কার প্রেমে পড়েছি? এ তো প্রেম নয়, আজ তো একটা নিরামিষি। প্রেম ভুরু কুচকাতে ঐশ্বর্য ঝাঁঝালো গলায় বলে, আমি আপনার কথা বলছিলাম মিস্টার অপ্রেম। প্রেমের বুকের হাত রেখে একটু ধাক্কা দিতেই সরে যায় প্রেম। গাড়ি থেকে বেরিয়ে ছোট ছোট করে তাকায় ঐশ্বর্য। এবার তার বড়সড় আফসোস হচ্ছে, এ কার পাল্লায় পড়েছে সে। প্রেম এবার ভুলটা বুঝে গলা খাকারি দেয়, গম্ভীর হয়ে বলে, তুমি আমার গাড়ির লক খুললে কি করে? আমার গাড়িতে তো লক ছিল। ঐশ্বর্য ঠোঁট প্রসারিত করে হাসি দেয়, সামনের চুল ফুদিয়ে উড়িয়ে একটু ভাব নিয়ে বলে, এটা আমার কাছে জাস্ট 5 সেকেন্ডের ব্যাপার, একটু শক্তি প্রয়োগ করলেই চলে। সিরিয়াসলি? এটা একটা পুরুষের শক্তি প্রয়োগ করলেও খুলবে না? আর তোমার মতো একটা শুকনো পাতার মতো মেয়ে গাড়ির দরজা খুলবে? আমার গাড়ির চাবিও তো আমার কাছে। দরজা খুললে কি করে বলো তো? নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র আপনার প্রেমে পড়া ছাড়া। প্রেম এবার শান্ত চোখে তাকিয়ে ঐশ্বর্যের দিকে প্রশ্ন ছুড়ল, হয়েছে বকবক? বাড়ি আজকে যাবে নাকি এখানে থাকার প্ল্যানিং করে এসেছো? যদি বলি আপনার সঙ্গে প্রতি মুহূর্তে থাকার প্ল্যানিং করে এসেছি, তখন কি আপনার সঙ্গে থাকতে দেবেন? প্রেম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সে ভুল ছিল, ভেবেছিল ঐশ্বর্য সব ভুলে গেছে, কিন্তু না, তার পাগলামি বাড়ছে, দিন যাচ্ছে। সে নিরাশ হয়ে বলল, ঐশ্বর্য, তুমি হয়তো ভুলে গেছো যে তুমি বলেছিলে রোজ যদি আমার পছন্দ হয় তুমি দূরে সরে যাবে, এসব বন্ধ করবে আর নিজের মতো থাকবে। তুমি ভুলে গেছো? ঐশ্বর্য ইশারায় থামায় প্রেমকে। প্রেমের চারিপাশে ঘুরতে ঘুরতে নিজের আঙুল ঘোরাতে ঘোরাতে বলে, আমি আমি এটা কখন বললাম যে আমি দূরে সরে যাব? ভুলে তো আপনি গেছেন। আমি বলেছিলাম আমি ওই মেয়ের কোনো ক্ষতি করব না, ব্যাস এতটুকুই তো বলেছিলাম। আর আমি তো নিজের মতোই আছি, কারণ আমি আপনার মাঝে নতুন আমিকে খুঁজে পেয়েছি। প্রেম আর কিছু বলতে পারে না, গলা শুকিয়ে এসেছে তার। প্রসঙ্গ পাল্টাতে চায় সে, হুড়মুড়িয়ে বলে ওঠে, বাড়িতে যাবে না তুমি? আমার গাড়িতে বসো, আমি বাড়িতে দিয়ে নিজের বাড়ি চলে যাব। ইটস অলরেডি লেট, 11টা বাজছে। চলে যাব, শুধু এটা বলুন যে আপনি রোজকে পছন্দ করেননি, ওর সঙ্গে আপনার বিয়ে হবে না, এটা বললেই আমি চলে যাব। প্রেম এবার সত্যি হতাশ, এই মেয়েটার এত জেদ কেন? অন্যদিকে রোজের পরিবারের সাথে তার পরিবারের বিয়ের কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে। প্রেম তার মাকে মানা করেছিল কয়েকবার, তার মা শোনেনি, শুধু রোজের খুঁত জানতে চেয়েছিল। কিন্তু প্রেম সেটা বলতে ব্যর্থ হওয়ায় বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে এক প্রকার। মা নিরাশ করতে তার মন টানছে না। অন্যদিকে রয়েছে ঐশ্বর্য। প্রেম নিজের কাঠিন্যতা বজায় রেখে বলে, ইটস ইম্পসিবল। তাহলে আমিও এখান থেকে এক পাও নড়ব না। অকপট উত্তর দিল ঐশ্বর্য। প্রেম এবার রাখবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না, দাঁত কিড়মিড় করে বলে ওঠে, তুমি থাকো তবে এখানে, আমি যাচ্ছি। আমিও দেখব তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারো। দেখতে চান? ঠিক আছে, আমি যতক্ষণ না এই কথা আমাকে দেবেন আমি এখানেই থাকবো, আপনার অফিসের সামনে। প্রেম কিছু বলল না, তার রাগ লাগছে ভীষণ। একটা মেয়ে এতটা জেদি হয় কি করে? তবে প্রেম এটা জানে যে ও এখানে সারা রাত অন্তত থাকতে পারবে না। মুখে বলেছে ঠিক, কিন্তু মিসেস পরিণীতা তাকে কল দিয়ে চলেছে। প্রেম গাড়িতে উঠে বসে, ঐশ্বর্যের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করে, বাড়িতে যাবে? তাহলে তোমায় ছেড়ে দিয়ে আসি। নো ওয়ে, যাব না আমি বাড়ি। প্রেম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে গেটের সামনে আসে। গেটের সামনে ছিল, আমার অফিস এরিয়ায় একটা মেয়ে এসেছে, তুমি তখন ঘুমোচ্ছিলে। ও করে ঢুকলো আর আমাকে ইনফর্মও করনি। সরি স্যার, ওকে ঢুকিয়ে দিতে চাইনি, কিন্তু জোর করে ঢুকে গিয়েছে। ওকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু ওকে পাইনি। ভেবেছি ও ভয়ে আবার বাইরে চলে এসেছে। প্রেম ব্যস্ত কণ্ঠে বলে, ম্যামকে একটা গাড়িতে তুলে দেবে একটু কিছুক্ষণের মধ্যেই। নিশ্চয়ই অফিসের গার্ডেন থেকে বেরিয়ে আসবে, তখন গাড়িতে তুলে দেবে, মনে থাকে যেন। ওয়াচম্যান মাথা ঝাঁকায়। এবার কিছুটা নিশ্চিন্ত হয় প্রেম, আবার স্টার্ট দিয়ে স্টিয়ারিংয়ের রাস্তার দিকে ঘুরিয়ে ফেলে।
আবার স্টার্ট দিয়ে স্টিয়ারিং রাস্তার দিকে ঘুরিয়ে ফেলে। কুয়াশার মাঝে হারিয়ে যায় গাড়িটা। আমি দেখেছি ওনাকে, ওনার পাগলামি দেখেছি, ওনার ক্রোধ দেখি, ওনার রাগ, জেদ, চোখের চাহনি, কোনো কিছু পরোয়া না করা সবটা দেখেছি। আর এমন অপরূপ সৌন্দর্যের অধিকারী যেন কোনো রক্তের সমুদ্রে স্নান করা কোনো নারী। ওনার চোখের চাহনি সামনের যে কাউকে গ্রাস করে দিতে সক্ষম, ওনার ক্রোধের আগুনে সব ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখে। সত্যি ডেভিল কুইন হিসেবে যোগ্য উনি, তা প্রমাণ করেছেন প্রথম সাক্ষাতেই। রোজির কথাটা শেষ হওয়া মাত্র সকলের মুখে হাসির ঝিলিক দেখা গেল। এবার মিলেছে তাদের রাজ্যের রানীর দেখা। সকলে স্বস্তি অনুভব করলো। এরিক খুশি হয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ, আমাদের ডেভিল ক্রাউনের চিহ্ন আমি দেখে নিয়েছিলাম কৌশলে। আর ডেভিল কুইনকে সেদিন হসপিটালে বাঁচিয়ে নিয়েছিলাম আমি। নয়তো ডক্টর যদি একবার রক্ত পরীক্ষা করতো তাহলে প্রমাণ হয়ে যেত উনি মানুষ নন। এই খবরটা ছড়িয়ে গেলে বিপদ হয়ে যেত। তাই তো ডক্টরের হাতে রক্তের স্যাম্পল দেখার সাথে আমি ডক্টরের পেছু নেই আর ওনাকে মেরে ফেলি। কাজটা আমি এমনভাবে করেছি যেন কিছুই বুঝতে না পারে। রোজি হাসে আর প্রত্যুত্তরে কাট কাট গলায় বলে, এটা আমার কাজ, আমার কর্তব্য। ডেভিল কুইনকে আমাদের সিংহাসনে বসানো আমার দায়িত্ব। আর ওনার পরই ওই সিংহাসন তো আমি পাবো, ওনার শক্তি আমি পাবো। সো আমাকে এর জন্য ওয়েলডান দেওয়ার কোনো দরকার নেই এরিক। এরিকের রাগ হলো। তবে ডেভিল মানে শয়তান, এর মানে হচ্ছে দুনিয়ার সব থেকে বেশি স্বার্থপর, হিংসা, মিথ্যা, ছলনা থাকবে এই সত্তার মাঝে। এরিক নিজেও এমনকি এই পুরো ডেভিল কিংডম শুধু এবং শুধু স্বার্থ, মিথ্যা, ছলনা ছাড়া কিছুই বোঝে না। তারা বোঝে শুধু ধ্বংস। তাই নিজের রাগ নিবারণ করে এরিক বলল, যেহেতু খোঁজ পাওয়া গেছে সেহেতু এখন আমাদের গিয়ে কুইনকে নিয়ে আসা উচিত, কি বলো? না, উচিত নয়। কক্ষে প্রবেশ করে রোজির বাবা, যিনি রাজ্যের দেখাশোনা করছেন, তিনি বলেন, তোমরা হয়তো বলে যাচ্ছ যাকে আমরা ডেভিল কুইনে রূপান্তর করতে যাচ্ছি সে একজন ভাম্পায়ার প্রিন্সেস। কুইন মাধুর্য এবং কিং অনুভবের মেয়ে। অনুভবের বলে ঐশ্বর্যের জন্মই এভাবে হয়েছে। তবে তার পরিচয় পাল্টায়নি এখনও। ঐশ্বর্যকে আমরা কুইন বানাতে চেয়েছি, কিন্তু সে ডেভিল কুইন নয়। শুধু তার মধ্যে ডেভিল কুইন হওয়ার ক্ষমতা আছে, সেই শক্তি ওর মাঝে বিরাজমান। তবে তার মাঝে সেই সত্তা রয়েছে যা নিজেকে কন্ট্রোল করতে পারে। এখনও ঐশ্বর্যকে সাধারণ ভাম্পায়ার প্রিন্সেস বানানোর সেই শঙ্কা রয়েছে। আর রোজি, তুমি কি ঐশ্বর্যের মাঝে এমন কিছু দেখেছো যেটা দেখে মনে হয়েছে যে এমনটা শুধু মানুষ বা ভাম্পায়ার করতে পারে? বা এমন কোনো অনুভূতি কি ওর মাঝে আছে যা আমাদের মতো ডেভিলের মাঝে থাকা উচিত নয়? রোজি থমকে গেল। কিছু একটা ভেবে উত্তরে বলল, হ্যাঁ, আমি দেখেছি। বর্তমানে আমি একটা পরিবারের সাথেই থাকছি, যেই পরিবারের মানুষজনকে আমি নিজের কন্ট্রোলে করে নিয়েছি। তারা সম্মোহন হয়ে আছে আর কাকতালীয়ভাবে ওরা যাদের সাথে তাদের মেয়ে মানে রোজ, বর্তমানে যেটা আমি আমার সাথে যার বিয়ে ঠিক করেছে ঠিক তাকেই আমাদের ডেভিল কুইন ভালোবাসে। আর ওই প্রেম নামের লোকটার প্রতি পাগলামি দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। এই ভালোবাসা, এই পাগলামি অনুভূতি আমাদের জন্য নয়, কিন্তু আমাদের ডেভিল কুইনের মাঝে সেই অনুভূতি কাজ করে। রোজির বাবা এবার টেবিলে থাবা দিয়ে বললেন, ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে ঐশ্বর্যের মাঝে এখনও সেই শঙ্কা আছে, আর সেটা প্রগাঢ় হচ্ছে। একবার যদি ডেভিল কুইনের বিয়ে হয় মানুষ বা ভাম্পায়ারের সাথে, তখন আমাদের হাতে কিছু থাকবে না। সেটা আমি হতে দেব না বাবা। ডেভিল কুইনকে এই রাজ্যের সিংহাসনে বসতেই হবে। আর তার জন্য আমাকে যদি ওই প্রেমের সাথে বিয়েতে রাজি হতে হয় তাহলে আমি সেটাই হব। নিঝুম রাত, আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে আলোকিত হচ্ছে পরিবেশ। প্রেমের অফিস গার্ডেনের ঠিক মাঝখানে কংক্রিটের রাস্তায় বসেছে ঐশ্বর্য। উথাল পাতাল হাওয়া বইছে চারিদিকে, সব কিছু এলোমেলো করে দিচ্ছে। সেই হাওয়ার সাথে দুলছে ঐশ্বর্যের চুল। এলোমেলো চুল নিয়ে কোনো মাথা ব্যথা নেই ঐশ্বর্যের। মুখটা আকাশের দিকে করে তাকিয়ে দেখে বিদ্যুৎ চমকানো দেখতে ব্যস্ত সে। মুখটা ভার তার। মিস্টার আনস্মাইলিং, জীবনে প্রথমবার কারোর জন্য অনুভব করেছি
তাকে পাওয়ার জন্য নিজের পাগলামির সীমানা অতিক্রম করেছি, তারপরেও কি আপনাকে পাবো না? ভার গলায় কথাগুলো বলে থামল ঐশ্বর্য। হঠাৎ করেই জোরে সোরে আকাশ ডেকে উঠল। হেলদেল হলো না ঐশ্বর্যের। চোখ বন্ধ করলো সে। কারো কণ্ঠে আবারও চোখ মেলে তাকালো। ম্যাম, আপনার এত রাতে বাইরে থাকা ঠিক হবে না। আর স্যার বলেছে আপনাকে গাড়িতে উঠিয়ে দিতে। রাত প্রায় 1টা বেজে যাচ্ছে আর বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমি আপনার জন্য গাড়ি ডাকি। কোনো দরকার নেই, আমি এখানেই থাকবো। আপনার স্যারকে দেখাতে হবে আমি যা বলি সেটাই করি। কিন্তু অনেক বৃষ্টি আসবে মনে হচ্ছে। আপনি অত্যন্ত গ্যারেজে যান। ঐশ্বর্যের মেজাজ চটে গেল এবার। কড়া দৃষ্টি নিক্ষেপ করে বিক্ষিপ্তভাবে বলল, যাব না, আমি এখানেই থাকবো। আসুক বৃষ্টি, সারা রাত হোক বৃষ্টি, তাও আমি এখান থেকে কোথাও যাব না। ঐশ্বর্যের দৃষ্টি বরাবরই ভয় পাইয়ে দেওয়ার মতো। আর ওর কথার ধরন শুনলে যে কারো হৃদয় কেঁপে উঠবে। ওয়াচম্যান কিছু বলল না, আর সাহস পেল না, বরং ঢোক গিলে দ্রুত স্থান ত্যাগ করল। ওয়াচম্যান যাওয়ার সাথে সাথে নিজের হাঁটু উঁচু করে হাঁটুতে হাত রেখে মাথা লাগিয়ে নিয়ে নিচু হয়ে বসে থাকলো ঐশ্বর্য। সে প্রতিজ্ঞা করে রেখেছে কোথাও যাবে না আজ। হাতে হাতে পৃষ্ঠে পানির ফোঁটা পড়তেই হুঁশ এলো ঐশ্বর্যের। মাথা উঠিয়ে তাকালো সে আকাশের দিকে। সাথে সাথে তার মুখে এসে পড়ল বৃষ্টির পানি। ঐশ্বর্য শান্ত হয়ে বসে রইল। ধীরে ধীরে বৃষ্টির বেগ বাড়তে লাগলো। শুরু হলো ঝুম বৃষ্টি। ঐশ্বর্যের চোখ বন্ধ করে রইল। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটাই ছুঁয়ে যাচ্ছে তাকে। পুরোপুরি ভিজে যাচ্ছে সে। হঠাৎ এক সময় সে অনুভব করলো তাকে আর বৃষ্টি ছুঁতে পারছে না। ধীরে ধীরে চক্ষুদায় মেলে তাকালো ঐশ্বর্য। তার মাথায় ওপরে ইয়া বড় একটা ছাতা। ছাতার মালিক কে দেখার জন্য ঘাড় ঘুরিয়ে পিছু তাকালো সে। অতঃপর বা খাড়া হয়ে নিষ্পলক চোখে তাকিয়ে রইল ব্যক্তিটির দিকে। এই হার হিম করা শীতের মাঝে রাতের বেলা বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে তোমার? ঐশ্বর্যের ধ্যান ভাঙে। তার সামনে স্বয়ং প্রেম দাঁড়িয়ে। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো সে। আসলে অনেক ঠান্ডা। ঐশ্বর্য কাক ভেজা হয়ে ঠক ঠক করে কাঁপছে। সাধারণত ঠান্ডা ভ্যাম্পায়ারদের প্রিয় হয়, তবে ঐশ্বর্যের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তার ঠান্ডা লাগলে জ্বর আসে, তাও প্রচণ্ড জ্বর। কারণ সে রক্তপান করতে পছন্দ করে না। রক্তের প্রতি আগ্রহ কম তার। ঐশ্বর্য গরম আর আগুন জিনিসটা বড্ড ভালোবাসে, কেন সে জানে না। কাঁপতে কাঁপতে ঐশ্বর্য বলে, আপনি না বাবা বাড়িতে চলে গিয়েছিলেন? বাড়িতে গিয়ে শান্তি দিলে কোথায় তুমি? তোমাকে রেখে যেতে মন চাইছিল না, তাও যখন গেলাম তখন শান্তিতে নিজের বেডে অবধি বসতে পারিনি, তাই আবারও আসতে এসে অবাক হয়েছি তুমি এখনও এখানে, তাও বৃষ্টিতে। তুমি কি পাগল? সারাদিন তো পাগল বলেই সম্বোধন করেন, এখন আবার জানতে চাইছেন আমি পাগল কি না? আপনিই বলুন আমি কি। চলো তোমায় বাড়িতে রেখে আসবো। ঐশ্বর্য এবারও নারাজ। মাথায় এপাশ ওপাশ নাড়িয়ে বলে, যতক্ষণ না আপনি আমার কথা শুনছেন আমি আপনার কথা শুনছি না। আপনি চলে যান না বাড়িতে, আমার জন্য ভাবতে হবে না আপনাকে। জেদ করার কোনো মানে হয় না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার ঠান্ডা লাগবে, অলরেডি লেগেছে। তুমি যে হারে কাঁপছো। ঐশ্বর্য কিছু বলার ক্ষমতা পাচ্ছে না। ঠান্ডায় তার হাত পা অসাড় হয়ে আসছে। তবুও নিজের ওপর জোর খাটিয়ে বলল, আমি কিছু বুঝতে চাই। পুরোটা বলতে পারল না ঐশ্বর্য। ঢলে পড়ল প্রেমের বুকে। শক্তি নেই আর তার মাঝে। চোখ দুটো বুজে আসছে তার, তাই জোর করে চোখ মেলে রাখল না আর। চোখ বুজে শান্ত হয়ে পড়ল সে। তোমাদের বলেছিলাম আমি ঐশ্বর্যের উপর নজর রাখতে। ও কখন কি করে কাউকে কিচ্ছু বলে না। তোমরা নজর রাখার সত্ত্বেও কি করে বেরিয়ে গেল মেয়েটা? ধমকে উঠে কথাগুলো ইনায়া আর সানিয়ার উদ্দেশ্যে বলে ওঠে। চিন্তিত হয়ে পড়ল মাধুর্য। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। ঐশ্বর্যকে পাওয়া যাচ্ছে না। একা একা বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে গিয়েছে। তারপর থেকে চিন্তিত মাধুর্য। অন্যদিকে অনুভব ভ্যাম্পায়ার কিংডমে রয়েছে, তাই মাধুর্য তাকেও খবর দিতে পারছে না। সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছে মেয়ের খোঁজ না পেয়ে। এবার সে বিড়বিড় করে বলল, বাহিরে এত জোরে বৃষ্টি হচ্ছে, জানি না মেয়েটা কোথায়। ফোনটাও রেখে গিয়েছে। ওর শরীর ঠিক নেই আর বাহিরে চলে গিয়েছে। আর কত চিন্তায় ফেলবে মেয়েটা জানি না। মাধুর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই তাদের সদর দরজায় কলিং বেল বাজল। মাধুর্য তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, দ্রুত এগিয়ে গেল। তার ধারণা ঐশ্বর্য এসেছে। দরজা খুলেই ঐশ্বর্যকে ঝাড়বে বলে ঠিক করল সে। সেই অনুযায়ী দরজা খুলে কিছু বলতেই হতভম্ব হয়ে রইল সে। তার সামনে একটা যুবক, তার কোলে ঐশ্বর্য।
ঐশ্বর্যের কোনো হুঁশ নেই, জ্ঞান নেই। বাকরুদ্ধ হয়ে পড়ল মাধুর্য। তাড়াহুড়ো করে ঐশ্বর্যের কাছে এগিয়ে যেতেই প্রেম বলে উঠল, ওর ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজেছে অনেকক্ষণ। ওকে ভেতরে নিয়ে এসো, ওর ঘরে, তাড়াতাড়ি। প্রেম আর কথা বাড়ালো না, দ্রুত ঐশ্বর্যকে তার ঘরে নিয়ে এলো। মাধুর্য ব্যস্ত হয়ে পড়ল ঐশ্বর্যকে নিয়ে। চোখ আধো আধো খুলে তাকানোর চেষ্টা করলো ঐশ্বর্য। আশেপাশে ড্রিম লাইটের আলোয় ঝাপসা লাগছে সব। কষ্ট করে পাশ ফিরতেই অনুভব হলো এক ব্যক্তিত্বের। তার হাতের সাথে কারো হাত লাগতেই মাথা উঠিয়ে তাকানোর চেষ্টা করে ঐশ্বর্য। তারপর ব্যক্তিটির পরিচয় বুঝে মুচকে হাসল। প্রেম বসেছিল পাশেই। ঐশ্বর্যের হাসি চোখ এড়ালো না তার। চেয়ার থেকে উঠতে উঠতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার জ্ঞান ফিরেছে, তাহলে আমি যাচ্ছি। উঠে দাঁড়াতে সক্ষম হয় না প্রেম। ঐশ্বর্য যে সযত্নে ধরে রেখেছে তার হাত। ঐশ্বর্য মিনমিন করে মিনতি করে বলল, একটু কাছে বসে থাকুন না প্লিজ। ঐশ্বর্যের মিনতি ফেলতে পারল না প্রেম। তবে মুখে কিছু না বলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। ঐশ্বর্য দুর্বল ভঙ্গিতে পিট পিট করে তাকিয়ে রয়েছে। এই চাহনি আর এই মিনতি ফেললে যেন প্রেম আফসোসে মরে যাবে। মৃদু কাঁপছে সে। কারণটা হয়তো ঐশ্বর্যের হাতের ঠান্ডা স্পর্শ। সব অনুভূতির সীমা অতিক্রম করে ঐশ্বর্যের হাত ছাড়ালো প্রেম। ঐশ্বর্যের মুখ পরক্ষণে ভার হয়ে এলো। প্রেম 2 ধাপ এগিয়ে গেল ঘর থেকে বেরিয়ে যেতে। ঐশ্বর্য বুঝে গেল প্রেমের কাছে অনুরোধ করা বৃথা। তবে সে আশ্চর্য নিজের প্রতি। যে ঐশ্বর্য সারা জীবন শুধু হুকুম আর আদেশ চালিয়েছে, সবার ওপর ছুরি ঘুরিয়েছে, সেই ঐশ্বর্য আজ একটা পুরুষের কাছে হার মেনেছে। বিষণ্ণ মনে অন্যদিকে ফিরতেই হঠাৎ প্রেমকে ফিরে আসতে দেখে পুলকিত নয়নে চাইল সে। সে নজর এড়ালো না প্রেমের। মেয়েটা এমন কেন? অল্পতেই তার মুখে রাশি রাশি খুশি ফুটে ওঠে। আজ যেন এই খুশি দেখার জন্য হলেও হয়তো এখানে কিছুক্ষণের জন্য থেকে যাবে। ধীর পায়ে এগিয়ে এসে ঐশ্বর্যের পাশের চেয়ারে বসল প্রেম। বরাবরের মতো গাম্ভীর্য বজায় রেখে বলল, লাভটা কি হলো? এই কনকনে ঠান্ডায় বৃষ্টিতে ভিজে শুধু নিজেরই ক্ষতি করলে। লাভ ক্ষতির হিসেব যদি ধরে থাকেন তবে বলবো কিছুক্ষণের জন্য হলেও আপনার সঙ্গ পাচ্ছি, এটাই আমার লাভ। এখন যদি আমি সুস্থ থাকতাম তাহলে কি আমার কথা রাখতেন? আমি জানি রাখতেন না। রাগ দেখিয়ে হয়তো চলে যেতেন। সাথে আমি যে পাগল, আমার কমন সেন্স নেই, ইত্যাদি ইত্যাদি জ্ঞান দিয়ে চলে যেতেন। প্রেমের উত্তরে কি বলবে তা খুঁজে পেল না। তাও আগের ভঙ্গিতে প্রশ্ন করলো, আমার এতটুকু সঙ্গ পেয়ে তুমি কি পাবে? মানসিক শান্তি, একটা অদ্ভুত ভালো লাগা। এতটুকু সময়ে আমার সর্বোচ্চ সুখ পাওয়া হবে। এতটুকু বলে নিজেকে সান্ত্বনা দেওয়া হবে যে আপনি আমার জন্য একটু হলেও ভাবেন। আমি জানি আপনি সব মানুষের জন্যই হয়তো এতটাই ভাবেন। আপনার মতো ভালো মানুষ পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে আপনার দেখা পেয়ে নিজেকে লাকি মনে করতে পারি। আপনাকে পাই বা না পাই, তবুও যতটুকু সময় আপনি আমাকে দিয়েছেন ততটুকু সময় নিয়ে না হয় স্মৃতি হয়ে থাকলো। প্রেম এবার কিছুটা বিস্ময় নিয়ে তাকায়। মেয়েটার হলো কি? আজকে হঠাৎ এমন কথাবার্তা বলছে কেন? প্রেমের বুঝতে সময় লাগলো যে তার সামনে থাকা মেয়েটা আদৌ ঐশ্বর্য কিনা। প্রেমকে এভাবে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে দেখে ঐশ্বর্য দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি আপনাকে অনেক জ্বালিয়েছি না? অনেক ডিস্টার্ব করেছি, আবার অনেক ক্ষতি করেছি আপনার। তা তো একটু জ্বালিয়েছ বটে, হঠাৎ এই প্রশ্ন করছো? ভাবছি আপনাকে আর বিরক্ত করব না। এতদিন সব সময় চেয়েছি কিভাবে আপনার অ্যাটেনশন পাবো, বাট পাইনি, হয়তো পাবো না। তার থেকে আপনাকে এভাবে বিরক্ত না করাই ভালো, কি বলেন? প্রেম খানিকটা চমকে তাকালো। ঐশ্বর্য অদ্ভুত হেসে তাকিয়ে আছে। আজ কি হলো তার? হঠাৎ এমন কথাবার্তা যেন মানায় না ঐশ্বর্যের মুখে। তবুও প্রেম নিজেকে আগের মতো শান্ত রাখার চেষ্টা করে বলল, হঠাৎ মাথায় এই সুবুদ্ধি কোথা থেকে এলো? কেন? আপনার কি মনে হয় আমার মাথায় শুধু কুবুদ্ধি থাকে? প্রেম একটু ভাবুক হওয়ার ভঙ্গি করে বলে, সেটা তো ভেবেছিলাম, কিন্তু তোমার মাথায় দেখি সুবুদ্ধিও আছে। হয়তোবা সেটা আপনার দৌলতেই পেয়েছি। প্রেম আর প্রত্যুত্তরে কিছু বলল না। ঐশ্বর্যের দিকে একটু ঝুঁকতেই জড়সড় হলো ঐশ্বর্য। গোল গোল চোখে তাকিয়ে রইল প্রেমের দিকে। প্রেম হাত বাড়িয়ে ঐশ্বর্যের কপালে হাত ছোঁয়ালো। সাথে সাথে কম্পন ধরে গেল ঐশ্বর্যের সারা শরীরে। চোখ বন্ধ করে নিল সে। অন্তর কাঁপতে লাগলো। প্রেম মুখ ফ্যাকাশে করে বলল, জ্বর এখনো রয়েছে, কিন্তু আগের থেকে কমেছে।
তা তো কমবেই। মায়ের সেবা পেয়েছে, মাকে অশান্তি দিলে তো তার শান্তি হয়। মাধুর্যের কড়া কণ্ঠে দরজার দিকে চেয়ে তাকায় ঐশ্বর্য। সেই সাথে প্রেমও ঘাড় ঘুরিয়ে তাকায়। ঐশ্বর্য জানে এখন তার মা তাকে ভারী ভারী কথা শোনাবে। ঐশ্বর্যের কাছে এসে মাধুর্য বসে পড়ল, হাতে রুমাল আর পানির বাটি। রুমাল পানিতে ভিজে ঐশ্বর্যের মাথায় রুমালটা দিয়ে মাধুর্য ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাকে অশান্তি না দিলে তোমার তো শান্তি হয় না, তাই না? এই অসুস্থ শরীর নিয়ে রাতের বেলায় সবার চোখে ফাঁকি দিয়ে কেন গিয়েছিলে বাহিরে? আমি তোমাকে বাহিরে যেতে নিষেধ করেছিলাম, তাও কেন গিয়েছিলে? আমার একটা কথাও কি শুনবে না তুমি? এটা কি প্রতিজ্ঞা করে রেখেছো? ঐশ্বর্য কিছু বলল না, শুধু প্রেমের দিকে তাকালো। শুধুমাত্র এই ব্যক্তিটার টানে সে ছুটে গিয়েছিল। মাধুর্য আবারও বলতে শুরু করে, বলো কেন বাহিরে গিয়েছিলে? আজকে যদি প্রেম তোমাকে বাড়ি অবধি না নিয়ে আসতো তাহলে কি হতো তোমার ভেবে দেখেছো? এবার ফট ঐশ্বর্য নির্বিকার হয়ে উত্তর দিল, ওনাকে তো নিয়ে আসতেই হতো মা, নয়তো উনি কোথায় যেতেন? এবার ভুরুযুগল কুঁচকে চেয়ে রইল মাধুর্য। সন্দেহী হয়ে জিজ্ঞেস করলো, মানে তোমরা কি আগের থেকে চেনো দুজন দুজনকে? হ্যাঁ, আমরা আগের থেকে চিনি দুজন দুজনকে। ঐশ্বর্যের যখন অ্যাক্সিডেন্ট, ওর মাথায় আঘাত লাগে, আমি তখন ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। আপনার মেয়ে অনেকটা জেদি, আর এইভাবে এত রাতে বের হওয়া ওর জন্য সেফ নয়, এটা ওকে বোঝাবেন। আমি যদি আজকে না আসতাম তাহলে কি হতো আমি জানি না, তাই ওকে সাবধান করবেন। থ্যাংক ইউ প্রেম। আই নো তোমাকে থ্যাঙ্কস দিলে ছোট করা হবে, বাট থ্যাঙ্কস বলা ছাড়া আর কিচ্ছু পাচ্ছি না। আমার মেয়েটা কারো কথা শোনে না, এটা হয়তো এতক্ষণে বুঝে গেছো। আগের বার তোমার সাথে দেখা হয়নি, বাট আজকে দেখা হয়ে গেল। 2 বার ঐশ্বর্যকে বাঁচিয়েছো তুমি। যদি তোমার কখনো আমার হেল্প লাগে অবশ্যই বলবে। প্রেম নম্র সুরে বলে, এটা আমার দায়িত্ব ছিল। আমি এখন আসছি, অনেক রাত হয়ে গিয়েছে। আমার মনে হয় এখন যাওয়া দরকার, নয়তো মা টেনশন করবে। মাধুর্য আর মানা করল না। রাত প্রায় 3টে সুই সুই। এবার সত্যি প্রেমের বাড়ি যাওয়া দরকার। কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছিল সে। যাওয়ার জন্য উঠে দাঁড়ালো প্রেম। ঐশ্বর্যের দিকে তাকিয়ে থেমে থেমে বলল, টেক কেয়ার। আর তাকালো না প্রেম, মুখ ঘুরিয়ে চলে গেল। হয়তো ঐশ্বর্যের ওই মারাত্মক চোখের চাহনি ফিরিয়ে দিতে ব্যর্থ হতো প্রেম, সে কারণেই আর তাকায়নি। তাছাড়া ঐশ্বর্য তো বলল সে আর এভাবে ডিস্টার্ব করবে না প্রেমকে। এর মানে হতে পারে এটাই তাদের শেষ দেখা।